ল্যান্ড ইউজ প্ল্যানিং, ভারতের ভূমি ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ঠিক আছে, মানে সেটেলমেন্টের পরে যে ভাগটা আছে সেটা পড়াচ্ছি আমি। সেটেলমেন্টটা থার্ড সেমিস্টারের মতন সেম, তারপরে সেটেলমেন্টের ভাগে গিয়ে আমি পড়াচ্ছি। হ্যাঁ, ভারতের ভূমি ব্যবহার, ভূমি ব্যবহার মানে কি, কোনো ভূমিরূপকে আমি কিভাবে কি করব, ব্যবহার করব। কোন একটা দেশের ভূমির কি প্যাটার্ন, কোন প্যাটার্নে ভূমিটাকে ব্যবহার করা হবে তাকে বলা হবে কি, ভূমি ব্যবহার। ঠিক আছে, কোন কোন কাজে সেটাকে ব্যবহার করা হচ্ছে মূলত, মানে সেই এলাকার মধ্যে, একটা দেশের মধ্যে যে কতটা পরিমাণে তোর কৃষি জমি আছে, কতটা পরিমাণে তোর শিল্প আছে, বা কতটা পরিমাণে ল্যান্ডটা পড়ে আছে, কতটা পরিমাণে অকৃষি জমি আছে, ঠিক আছে, ফরেস্ট এরিয়া কতটা আছে, দেখ নেটসোন এরিয়া কতটা আছে, পরে বলছি নেটসোন এরিয়া কি। ফরেস্ট মানে যে বনভূমি কতটা আছে, ফ্যালোল্যান্ড, ফ্যালোল্যান্ড মানে যে অংশটা পড়ে থাকে, ফ্যালোল্যান্ড কতটা আছে, ব্যারেন অ্যান্ড ওয়েস্টল্যান্ড কতটা আছে, মানে যে ভূমিটা তোর কোনো ভূমি মানে কাজে দেবে না আর কি, এরকম, ঠিক আছে, মানে কোনো কাজে দেবে না এরকম ভূমিরূপ এটা কতটা পরিমাণ আছে, নন এগ্রিকালচারাল ইউজের জন্য কতটা আছে, নন এগ্রিকালচার মানে এগ্রিকালচার কৃষি জমিটা বাদ দিয়ে কতটা ইউজ করতে পারিস, পার্মানেন্ট পেস্চার এবং গ্রেজিং ল্যান্ডের জন্য কতটা আছে, মানে কতটা পরিমাণ পশু পালন আর পশু চারণ এই দুটো করতে পারিস, কতটা এরিয়া জুড়ে হয় সেইটা আছে। মিসলেনিয়াস ট্রি ক্রপ অ্যান্ড গ্রোভস মানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তোর, যেমন চা পাতা তৈরি মানে চা গাছ বা এই সমস্ত কিছু এগুলোর জন্য তোর কতটা ভূমি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড একই ব্যাপার দুটো এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটাকে বলা হবে তোর কি, ল্যান্ড ইউজ প্যাটার্ন, মানে পুরো 100% যে ভারতের ভূমিরূপ, সেই ভূমিরূপটাকে আমি কি কি কাজে লাগাচ্ছি, মানুষ কতটা ভূমিরূপের মধ্যে, মানে ওই 100% ভূমিরূপের মধ্যে কত পার্সেন্টেজের উপর চাষ করে, কত পার্সেন্টেজ তোর কৃষি জমি মানে শিল্প থাকবে, কত পার্সেন্টেজ তোর ভূমিরূপটা তোর কি আছে বলতে বনভূমি দ্বারা আছে, কত পার্সেন্টেজ তোর এমনি ফেলোল্যান্ড এমনি পড়ে আছে ভূমিরূপটা, ঠিক আছে। নন এগ্রিকালচার ইউজ, পার্মানেন্ট পেস্চার, ট্রি ক্রপ, গ্রোভস, এগুলোর উপরে পুরো ডিপেন্ড করবে তোর কি ভারতের ভূমি ব্যবহার, মানে যে কোনো দেশের ভূমি ব্যবহার। মূলত ভারতের ভূমি ব্যবহারের এতগুলো কভার আপ আছে, ঠিক আছে, এতগুলো ইউজ আছে, কতগুলো ইউজ আছে, এতগুলো ইউজ করি আমরা পুরো গোটা ভারতবর্ষের ভূমি ব্যবহারের উপরে। হ্যাঁ, করতে হবে না, জাস্ট এটা দেখে নে। এটা মানে কি, লালগুলো মানে হচ্ছে বিল্ড আপ অর আরবান এরিয়া, মানে যে যেখানে তুই লাল রংগুলো দেখতে পাচ্ছিস সেখানে আছে তোর কি আছে বলতে আরবান এরিয়া, মানে পুরোটাই শহর আছে, এবং শহরে বড় বড় শহর আছে, যেখানে বড় বড় শহর আছে এবারে, ঠিক আছে, বড় বড় শহরযুক্ত এলাকাগুলোকে এখানে লাল রঙে দেখানো হয়েছে। তারপরে বিল্ড আপ এরিয়া, রুরাল এরিয়া, এখানে হালকা বা এই রঙের লালটা আছে, সেখানে রুরাল এরিয়া আছে, ঠিক আছে। মাইনিং আছে, এখানে এখানে দেখতে হলে মাইনিং, মাইনিং মানে কি, মাইনিং মানে খনি, ঠিক আছে, খনি উত্তোলন করা, খনি উত্তোলন করা, যেখানে এইগুলো দিয়ে তোর পুরোটাই আছে, খনি আছে। তারপরে তোর কি আছে বলতে এগ্রিকালচারাল ক্রপ আছে, মানে ক্রপ মানে এমনি যেগুলো শস্য করি, তারপরে এগ্রিকালচারাল প্ল্যান্টেশন আছে, এগ্রিকালচার ফ্যালো আছে এমনি পড়ে আছে, এগ্রিকালচার শিফট কাল্টিভেশন আছে, 4 ধরনের এগ্রিকালচার দেওয়া আছে। শিফট কাল্টিভেশন মানে এক জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া। ফরেস্ট আছে, ফরেস্ট ডেকেরিয়াস আছে, বিভিন্ন ধরনের ফরেস্টের ভাগ, বিভিন্ন গ্রাসের ভাগ, ব্যারেন, বিভিন্ন রকম ব্যারেন ভাগ, এই নিয়ে তোর গোটা ভারতবর্ষে তোর কি তৈরি হচ্ছে, ভারতের ভূমি ব্যবহার, ঠিক আছে, একটা দেশের ভূমি ব্যবহার। মোটামুটি এত সব জানার দরকার নাই, তবে এইটুকু মনে রাখ, কোনো দেশের যে কোন একটা ভূমিকে কি কাজে ব্যবহার করা হয়, কোন কোন কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় কি, ভূমি ব্যবহার। ভারতবর্ষেরও ঠিক সেরকম, যে গোটা ভারতবর্ষের মধ্যে যে ভূমিরূপটা আছে সেটাকে যদি আমি 100% ধরি, আমরা নিজেদের জন্য বা বাঁচার জন্য কি কাজে ব্যবহার করি, সেই কাজের ব্যবহারটাকে বলা হবে তোর কি, ভারতের ভূমি ব্যবহার, সহজ হিসাব এইটুকুই, ঠিক আছে। এবার কোনটা বেশি হয় কোনটা কম হয় সেটা আলাদা রকম, স্বাভাবিক ব্যাপার। তোরা বলতে পারি ভারতের ভূমি ব্যবহার সবচেয়ে বেশি কি কাজে লাগে, কৃষি কাজে কাজে লাগে, স্বাভাবিক। ভারতের ভূমি ব্যবহারের তোর কি আছে বৈশিষ্ট্য, কি প্রথমেই আছে তোর কি, কৃষি নির্ভর ভূমি ব্যবহার। এগুলো সব পুরাটাই তোকে মোটামুটি জাস্ট একটা করে পয়েন্ট বুঝে রাখ। ভারতের ভূমি ব্যবহার মানে মূল কনটেক্সটটা হচ্ছে, মূল কনটেক্সটটা বুঝ, তারপরে পয়েন্ট করে করে বানি বানি লিখতে পারি। মূল কনটেক্সট হচ্ছে ভারতের ভূমিকে আমি কোন কাজে ব্যবহার করব, মূলত কোন কাজে ব্যবহার করি, কৃষি কাজে। কৃষিকাজ আছে, বনসৃজন আছে, তারপরে তোর কি বলতে দেখ এখানে এই পাই আছে, এটা হচ্ছে তোর কি কৃষিকাজ আছে, ফরেস্ট এরিয়া আছে, সরি 45% প্রায় না, 45% কেন, 45% নেটসোন এরিয়া আছে। নেটসোন এরিয়া মানে আমি পুরোটা কি করব, কৃষিকাজ করবো। 45% ভূমির উপরে আমরা ইউজ করি কৃষিকাজ করতে, গোটা ভারতবর্ষের 100%-এর মধ্যে। তারপরে 22% উপরে তোর কি আছে বলতে ফরেস্ট আছে, মানে বনভূমি আছে। 8% ফেলোল্যান্ড পড়ে আছে, ঠিক আছে। তাহলে মূলত তো সবচেয়ে বেশি পরিমাণে আমি ভূমিরূপটাকে কিসের কাজে লাগাই, কৃষি কাজের জন্য, ঠিক আছে। এবার তোকে দিলে ভারতের ভূমি ব্যবহারের কিছু বৈশিষ্ট্য বলো। বৈশিষ্ট্য সবসময় মনে রাখবি 2 বা 3 নম্বরে কোশ্চেন পড়বে, তুই কন্টেক্সটে 3 নম্বর করলে তো 2ও হয়ে যাবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভারতের কৃষি নির্ভর ভূমি ব্যবহার। অবশ্যই ভারতের যে ভূমির ব্যবহারটা হবে সেটা কিসের উপর নির্ভর করবে, কৃষি নির্ভর। ভারত প্রায় 140 কোটি দেশ বর্তমানে,
2011 সাল অনুযায়ী 121 কোটির দেশ, নাহলে এখন প্রায় 140 কোটির দেশ। তাই এত জনসংখ্যা এবং পুরো জনসংখ্যাটাই আমাদের কি আছে বলতে নিম্ন মধ্যবিত্ত বা গরিবী কাছাকাছি আছে। তো এরা কিসের উপর ডিপেন্ড করে থাকে? পুরোটাই কৃষিকাজের উপরে ডিপেন্ড করে থাকে। বুঝা গেছে কিনা? এবার তুই যখন বলবি যে ভারতের কৃষি ব্যবহার পুরোটা কিসের উপর ব্যবহার করে, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং বলবি যে ভারত হচ্ছে তো নিম্ন মধ্যবিত্ত বা এই সমস্ত কিছু দেশ, যদি নিজের মতন করে লিখিস, নোট না পড়ে নিজের মতন করে যদি লিখিস, ঠিক আছে, যে নিম্ন মধ্যবিত্ত দেশ বা এই দেশ, এখানে যে গরিব জনসংখ্যা পরিমাণ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, তাই এখানে প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কৃষি নির্ভর ভূমি ব্যবহারের পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যায়। হলো? এবারে তুই এখানে উদাহরণ দিয়ে তুই কি লিখতে হবে? এখানে ভারত লিখছিস মানে ভারতের জন্য তুই উদাহরণ দিতে হবে। সব সময়ের জন্য 2 2 3 3 পেতে গেলে, নাহলে কিন্তু এভারেজ নাম্বার দিয়ে ছেড়ে বেরিয়ে চলে যাবে। তুই যতই লিখ, আমি 4টা লিখে এসেছি স্যার, আমি 2 নম্বরে 4টা পয়েন্ট লিখে এসেছি, 3 নম্বরে 5টা পয়েন্ট লিখে এসেছি, 2 2 বা 3 3 কেন পাবো না? এখানে 2 2 বা 3 3 পাওয়ার কোনো জায়গা নাই। 2 3 3 3 পেতে গেলে তোমাকে ঠিকঠাক লিখতে হবে। যেমন এটা লেখার পর নোটে যাই থাকুক, বইয়ে যাই থাকুক, বুঝার পর এটা লেখার পর তোমাকে উদাহরণ দিতে হবে স্টেট ওয়াইজ। যেমন হচ্ছে তোর কি উত্তরপ্রদেশে এত বেশি পরিমাণে যে চাষ করা হয়, বা মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ তো সব থেকে বেশি পরিমাণে আছে, উত্তরপ্রদেশে চাষ সংখ্যা বা পাঞ্জাবে চাষের পরিমাণ সবচেয়ে বেশি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গায় কি আছে বলেনি, চাষের পরিমাণ তো কি হয় সব থেকে বেশি পরিমাণে থাকে। হয়ে গেল? ঠিক আছে, এইটা বলবি যে এখানে ক্ষেত্রে বেশি পরিমাণে চাষ ব্যবহার করা হয়, বা অন্যান্য দেশের ক্ষেত্রেও চাষের পরিমাণ সব থেকে বেশি হয়, সারা বছর ধান বা সারা বছর শস্য ফলানো হয়, ঠিক আছে, এই কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর, অকৃষি জমি এবং অনুৎপাদনশীল জমির পরিমাণ বেশি। অকৃষি জমি এবং অনুৎপাদন জমির পরিমাণ বেশি মানে কি? কৃষির পরও যে পরিমাণে জমিটা যে পড়ে থাকে সেটা হচ্ছে তোর কি অকৃষি কাজে ব্যবহার করা হয়, এবং অনুৎপাদনশীল জমির পরিমাণ এটাও কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করে। অনুৎপাদনশীল জমি মানে কি? যে জমি থেকে তোর কিছু উৎপাদন হবে না, ঠিক আছে, না তুই কৃষি উৎপাদন করতে পারবি, না তুই কিছু উৎপাদন হবে, ব্যাডল্যান্ডের মতন হচ্ছে পড়ে থাকবে, এরকম জায়গা আছে। যেমন কোন কোন জায়গা আছে ভারতের? হচ্ছে তোর কি, যদি বলে আমি গুজরাটের এরিয়া, তোকে এখান থেকে ইম্পোর্ট থেকে ইমেজ টু ডাউনলোড, দেখ কোন কোন এরিয়াতে ভারতে তো চাষবাস কোন এরিয়ার মধ্যে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে চাষবাস? চাষবাস তোর গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি হচ্ছে তোর কি পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, উত্তরপ্রদেশ, তারপর এখানে ঝাড়খণ্ডের কিছু অংশ, এবং পশ্চিমবঙ্গ, আসাম। হ্যাঁ, এখানে তো সব থেকে বেশি পরিমাণে তোর কি হয় বলতে চাষ হয়, সব থেকে বেশি পরিমাণে। বাকি গোটা ভারতবর্ষেও চাষ হয়, বাট এই এরিয়াটার মধ্যে সব থেকে বেশি পরিমাণে চাষের পরিমাণ লক্ষ্য করা যায় বাকি এরিয়াতেও। এবার এখানে বলছে অকৃষি জমি বা অনুৎপাদনশীল জমি, যে জমির কোনো কাজে লাগে না, কোন কোন জায়গায় আছে? নোনাযুক্ত জমি, কোনো কাজে। প্রথমেই তোর কি হয় বলতে রাজস্থান। এই যে রাজস্থান পুরো এই এরিয়াটা, এই এরিয়ার মধ্যে যে জমিটা পড়ে আছে, ঠিক আছে, এর মধ্যে যে জমিটা পড়ে আছে এটা কিসের জমি? এই জমিটা পুরোটাই হচ্ছে তোর কি অনুৎপাদনশীল জমি, পুরোটাই মরুভূমি পড়ে আছে, এখানে কোনো রকম কোনো কাজে লাগবে না। তার কারণ নোটে কি লেখা আছে আমি কিন্তু এখনো বলছি আমি জানিনি, বাট এই অনুযায়ী পড়বি যে রাজস্থানের মরুভূমি অঞ্চল যেখানে তোর কোনো কাজে লাগছে না, সেটা হচ্ছে তোর কিভাবে পড়ে থাকবে, সেটা অকৃষি জমি বা অনুৎপাদনশীল জমির পরিমাণ এখানে পরিমাণ পাওয়া যাবে। হলো? তুই গুজরাটে চলে আয়, গুজরাটের এখানে কি আছে? কচ্ছের রণ। এই এরিয়াতে কি আছে? কচ্ছের রণ। তো কচ্ছের রণ নোনাভূমি, জলাভূমি, এখানেও তোর কি হবে না, কোনো রকম কোনো উৎপাদনশীল কাজে লাগবে না। এক। দ্বিতীয় নম্বর, এখানে তোর পশ্চিমঘাট পর্বতমালা আছে, এ পাশে তোর কি আছে? পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বতের ঢালে হয়তো চাষ হয়, কিন্তু কতটা জমি ব্যবহার করা হয়? বেশি পরিমাণে জমি ব্যবহার করা হয় না, সে কম কিছু কিছু হয়তো এরিয়াতে জমি ব্যবহার করা হয়। আবার তুই বলতে পারিস তোর কোন জায়গাটা বল দেখিনি, ওই যে হিমালয় পার্বত্য অঞ্চল, ঠিক আছে, তো হিমালয় পার্বত্য অঞ্চলেও তোর বেশি পরিমাণে তোর কি হয় না, চাষ হয় না, হয় একদম তোর নিচের দিকে। তাহলে বাকি জমিগুলো, মানে এই এরিয়ার বাকি জমিগুলো কি অবস্থায় পড়ে আছে? পুরোটাই ব্যাডল্যান্ড অবস্থা, অকৃষি জমি বা অনুৎপাদনশীল জমির পরিমাণ প্রায় পড়ে আছে। বুঝা গেছে কিনা? ঠিক আছে, রাজস্থান, লাদাখ, হ্যাঁ লাদাখের অঞ্চল, এটা জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই পিওর লাদাখ, এই অঞ্চলটাতেও তোর কি হয় না, কোনো রকম কোনো চাষবাস লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে এখানে তোর এইসব জমিগুলোতে তোর কি অবস্থায় পড়ে আছে? অনুৎপাদনশীল জমির পরিমাণ এখানে বেশি আছে এইসব জায়গায়। হয়ে গেল? বনভূমির অনুপাত সমান নয়। বনভূমির অনুপাত সমান নয় মানে কি? ভারতবর্ষের মধ্যে প্রায় তোর 22 থেকে 23% বনভূমি লক্ষ্য করা যায়, ঠিক আছে, কিন্তু বনভূমির অনুপাত কোথাও সমান নয়। কোথাও বনভূমির অনুপাত সব থেকে বেশি, কোথাও মাঝারি, কোথাও তো নেই, তো একদমই নাই। ঠিক আছে, একদম এভাবেই লিখতে হবে। ঠিক আছে, কোথায় সব থেকে বেশি? এবার এই যে তুই বললি কোথায় সবচেয়ে বেশি, তোকে সেটা দিতে হবে। ভারতবর্ষের মধ্যে কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে, কোথায় মাঝারি বনভূমি লক্ষ্য করা যায়, আর কোথায় তোর কি আছে বলতে একদম
কম বনভূমি লক্ষ্য করা যায়। এই তিনটা দিতে হবে, নোটে থাক বা বই থাক, আমি বারবার বলে রাখছি। কোথায় সবচেয়ে বেশি বনভূমি লক্ষ্য করা যায়? সব থেকে বেশি হবে তোর কি পশ্চিম ঘাট পর্বতমালা, পশ্চিমাংশ হয়ে গেছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, নর্থ ইস্ট বা হচ্ছে তোর কি আছে উত্তর পূর্বের যে রাজ্যগুলো, এই জায়গার মধ্যে তোর কি আছে বলতে গেলে যে বনভূমির পরিমাণ সব থেকে বেশি পরিমাণে আছে, বনভূমির পরিমাণ সব থেকে বেশি পরিমাণে আছে, ঠিক আছে। আচ্ছা, মধ্যপ্রদেশও কিন্তু বনভূমির পরিমাণ ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে তোর কোথায়? মধ্যপ্রদেশে, ঠিক আছে। ট্রি হতে পারে বা অন্যান্য জায়গা হতে পারে, এইসব জায়গায় বনভূমির পরিমাণ সব থেকে বেশি থাকে, একটা কথা মাথায় রাখবি। আর এটা তোর কি আছে, নর্থ ইস্টের কোন কোন রাজ্য? তোর মণিপুর, মিজোরাম এবং হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। নাগাল্যান্ড এটা, মণিপুর এটা, মিজোরাম এটা, এই তিন জায়গার মধ্যে কিন্তু বনভূমির পরিমাণ তোর কি আছে সব থেকে বেশি পরিমাণ আছে নর্থ ইস্টের এই তিনটা রাজ্যের মধ্যে। হলো মাঝারি বনভূমি কোথায় আছে? রেস্ট অফ ইন্ডিয়াতে মাঝারি বনভূমি লক্ষ্য করা যায়। মাঝের অংশটা মানে উত্তর ভারতের এই যে যেখানে এখানে মাঝারি বনভূমি লক্ষ্য করা যায়। কেন মাঝারি বনভূমি লক্ষ্য করা যায়? কারণ এখানে চাষবাসের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে হচ্ছে, হয়ে গেল। ভারতের এই মাঝখানের অংশটা মানে দাক্ষিণাত্য মালভূমি, এই জায়গাটার মধ্যে মাঝারি বনভূমি লক্ষ্য করা যায়। কেন? কারণ দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে সেখানে বেশি পরিমাণে বন্যাই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, বৃষ্টিপাতের পরিমাণ অতটা বেশি পরিমাণে নয়, তাই এখানে বনভূমির পরিমাণ তোর কি থাকে বলতে গেলে মাঝারি। কম কোথায় লক্ষ্য করা যাবে? আবার বল, কম লক্ষ্য করা যাবে তোর কি রাজস্থানের মরুভূমি অঞ্চলে কম লক্ষ্য করা যাবে, হলো গুজরাট অঞ্চলে তোর কম লক্ষ্য করা যাবে, ঠিক আছে। আরো তোর বিভিন্ন জায়গায় যেখানে থাকবে, এই দুটো উদাহরণ দিলেই হবে। এই জায়গার মধ্যে বনভূমির পরিমাণ বা অনুপাত তোর কখনোই তো সমান হবে না। জনসংখ্যা ঘনত্ব ভূমি ব্যবহারকে প্রভাবিত করে, অবশ্যই জনসংখ্যা ঘনত্ব ভূমি ব্যবহারকে প্রভাবিত করবে। জনসংখ্যা যেমন হবে ভূমি ব্যবহার কিন্তু সেরকম লক্ষ্য করে যাবে। যে জায়গার মধ্যে জনঘনত্বের পরিমাণ বেশি আছে সেখানে ভূমি ব্যবহার তো কি হবে বলতে গেলে অনেকটা অন্যরকম লক্ষ্য করা যাবে। যেমন জনঘনত্ব তো কি করবে? ভূমি ব্যবহারকে প্রভাবিত করবে। যেখানে জনঘনত্বের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে থাকবে ভূমি ব্যবহার সেরকম হবে। জনঘনত্ব বেশি থাকা মানে কি? সেখানে ধর তোর শহর গড়ে উঠবে, ঠিক আছে, বা তোর দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের পরিমাণ তো সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করবে। সেখানে তোর চাষবাসের পরিমাণ সব থেকে কম। যে কোনো শহর তুই ধরে নে, দিল্লি ধরে নে, কলকাতা ধরে নে, বা তোর অন্যান্য জায়গা তোর ভারতের আর কোথায় বলবো, চেন্নাই, ঠিক আছে, যে কোনো শহরে তোর যেখানে জনঘনত্বের পরিমাণ সব থেকে বেশি পরিমাণ থাকবে কৃষির পরিমাণ তো কম, কিন্তু যেখানে জনঘনত্বের পরিমাণ কম থাকবে সেখানে কৃষি পরিমাণ বেশি। ভারতের যে কোনো গ্রামে জনঘনত্বের পরিমাণ প্রায় কম থাকবে, সেখানে কৃষি ভূমির পরিমাণ কি থাকে? বেশি থাকে। ভূমি ব্যবহারের আঞ্চলিক বৈশিষ্ট্য স্পষ্ট। আঞ্চলিক বৈশিষ্ট্য অবশ্যই, আঞ্চলিক বৈশিষ্ট্য মানে কি বিভিন্ন অঞ্চলে ভূমির ব্যবহার আলাদা আলাদা হবে। উত্তর ভারতে অন্যরকম ভাবে ভূমি ব্যবহার করব, পুরোটাই আমি কৃষিকাজে ব্যবহার করা হবে। পাহাড়ি অঞ্চলে ভূমি ব্যবহারটাকে অন্যরকম ভাবে ব্যবহার করা হবে। মাঝখানে ভূমি ব্যবহার মাঝ মানে কি তো আবার রাজস্থানে ভূমি ব্যবহার আলাদা হবে। পুরো এই এরিয়াটায় ভূমি ব্যবহার আলাদা, এই মাত্র বললাম। আর তো দাক্ষিণাত্য মালভূমিতে ভূমি ব্যবহার আলাদা হবে, মানে অঞ্চল অনুযায়ী ভূমির স্পষ্ট লক্ষ্য করে হবে। শিল্প এবং নগরায়নের দ্রুত ভূমি ব্যবহার বদলে দিচ্ছে। শিল্প নগরায়ন কিরকম? যত শিল্পের পরিমাণ বাড়বে, যত নগরায়নের পরিমাণ বাড়বে, ভূমি ব্যবহার তত কি হবে? চেঞ্জ হবে। আগে ভূমি ছিল শিল্প কৃষিতে, আর যত শিল্পের পরিমাণ বাড়বে ভূমি কিসে চেঞ্জ হয়ে যাবে? শিল্পেতে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইসবে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ভারতের ভূমি ব্যবহার, এটা ফার্স্ট প্যাটার্ন গেল। ভূমি ব্যবহার বৈশিষ্ট্য এটা। ভারতের ভূমি ব্যবহারের প্রকৃতি বা ধরন। কোন কোন ভূমি ব্যবহার সব থেকে বেশি পরিমাণে প্রকৃতি করা হয়? প্রথম হচ্ছে প্রকৃত চাষের জমি বা নেট সোন এরিয়া। এবং তোর কি আছে আমাদের নেট সোন এরিয়া মানে কি? এই মাত্র বলবো, প্রকৃত চাষের জমি পড়েছিলি, নেট সোন এরিয়া জিসিএ বাই এনসিএ ইনটু 100 পড়েছিলি। এইখানের মধ্যে হচ্ছে তোর কি এনসিএ যেটা বলা হয়, জিসিএ বাই এনসিএ ইনটু 100 কিসে পড়েছিলি? জিএসএ বাই এনসিএ ইনটু 100 কিসে পড়েছিলি? শস্য প্রগাঢ়তার ক্ষেত্রে। শস্য প্রগাঢ়তার ক্ষেত্রে পড়েছিলি। শস্য প্রগাঢ়তার প্রথমটা হচ্ছে তোর কি নেট সোন এরিয়া। নেট সোন এরিয়া মানে কি? প্রকৃত চাষের জমি। প্রকৃত চাষের জমি কাকে বলে? যে এটা ডিটেলসে এটা পড়াবো আমি। প্রকৃত চাষের জমি হচ্ছে যে পরিমাণে চাষের জমিতে প্রকৃত চাষ করা হয়। একটা ভূমির মধ্যে তোর কি করা হবে? প্রকৃত চাষ করা হয়, মোট জমিটা নয়। একটা এরিয়ার মধ্যে তোর যদি ধরা হয় যে মানে কতবার পরিমাণে চাষ করা হবে সেটাকে বলা হবে তোর কি প্রকৃত চাষের জমি। ধর কোথাও একটা আছে তোর কত? 1000 হেক্টর। 1000 হেক্টরের মধ্যে প্রকৃত জমিটা তোর কত আছে? মোট চাষের জমি ধর কোন একটা এলাকায় 1000 হেক্টর আছে, পরে বলছি এটা আমি আরো ডিটেলসে। 1000 হেক্টর আছে, এই 1000 হেক্টর জমিটাকে বলা হবে তোর কি জমি? প্রকৃত চাষের জমি। মোট চাষের জমি কি এই 1000 হেক্টরের মধ্যে তুই প্রথমে তুই রবি শস্যে তুই চাষ করলি 500 হেক্টর, আর তুই খারিফ শস্যে চাষ করলি তুই কত হেক্টর? 200 হেক্টর। টোটাল তাহলে কত হেক্টর হলো? 700 হেক্টর।
এই 700 হেক্টরটা হলো তোর কি চাষের জমি বলতে মোট চাষের জমি। আর প্রকৃত চাষের জমি কত? 1000 হেক্টর। প্রকৃত চাষের জমি মানে যে এলাকায় বা যতটুকু জমির মধ্যে তোর চাষ করা হয় ততটুকু জমিকে বলা হবে তোর কি চাষের জন্য জমি চাষ করা হবে, তাকে বলে প্রকৃত চাষের জমি। ঠিক আছে। তারপর যে পুনরাবৃত্ত কৃষি জমি মানে এরিয়া সোন মোর দ্যান ওয়ান্স, মানে যে এমন একটা এরিয়া যেখানে তোর একের বেশি তোর চাষ করা হয়, একবার চাষ নয়, একবার চাষ করে সারা বছর ফেলে দেখা হয় না, একের বেশি চাষ করা হবে, সেটাকে বলা হয় কি পুনরাবৃত্ত কৃষি জমি। এরকম বহু জমি আছে যেখানে তো সারা বছর ধরে চাষ করা হবে, একাধিকবার চাষ করা হয়। আমাদের এই এলাকাতেই সারা বছর ধরে চাষ করা হবে, এটা নয় যে একবার চাষ করে বছরে রেখে দেওয়া হয়, সব সময় চাষ হয়। এখন হয়তো তোর মানে ধান উঠে গিয়ে এখন সব আলু সবজি টবজি এই সমস্ত কিছু হতে শুরু হয়ে গেছে। ঠিক আছে। তাই পুনরাবৃত্ত চাষের জমি। বনভূমি ফরেস্ট এরিয়া, ভারতবর্ষের মধ্যে কত পার্সেন্টেজ বনভূমি আছে? প্রায় 22.50 ওই ডেটা অনুযায়ী, কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, 22 বা 23%ও কখনো বেড়ে 23 না 24%-এর কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, বনভূমির পরিমাণ। চারণভূমি বা চারণ অঞ্চল, চারণভূমি মানে কি? যে অঞ্চলের মধ্যে তোর কি করা হয়? পশু জমিকে চারণ করা হয়। ঠিক আছে, পশুদের নেওয়া হয়, তাকে বলা হয় চারণভূমি বা চারণ অঞ্চলও আছে। পেশার এবং গ্রাজারিং কোথায় লক্ষ্য করা যাবে? মধ্যপ্রদেশের অঞ্চলে লক্ষ্য করা যাবে, উত্তরপ্রদেশে লক্ষ্য করা যাবে। ঠিক আছে। প্লাস তো নর্থ ইস্টের যে এরিয়াগুলো, নর্থ ইস্টের এরিয়া মানে কি কোনগুলো বলছি বলতো? হ্যাঁ, এই যে এখানে মেঘালয়, আসাম, এইসব জায়গায় তোর কি হয় বলতে প্রচুর পরিমাণে পশু চাষ করা হয়, মানে চারণ করা হয়, এক স্থান থেকে অন্য স্থানে পরপর নিয়ে যাওয়া হবে, পশু চারণ এইসবের কাজে লাগবে। অকৃষি জমি এবং অনুৎপাদনশীল জমি, অকৃষি জমি এবং অনুৎপাদনশীল জমি কি? যে জমির মধ্যে তোর কৃষিকাজের পরিমাণ তো সব থেকে কম হয়, এবং অনুৎপাদনশীল জমি মানে কি? জমিটার মধ্যে তোর কি হয় বলতে উৎপাদনের পরিমাণ সব থেকে কম হয়। তাহলে এইটাও এতক্ষণ বললাম, যেমন গুজরাটের অঞ্চল, রাজস্থানের অঞ্চল, এবং তোর কি পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, আর তোর কি আছে হিমালয় পর্বতমালা, এটা দিতে হবে। এবং অকৃষি জমি মানে কি? কৃষিকাজ বাদ দিয়ে তুই যে কোনো একটা কাজে দিবি, সেটাকে বলা হবে তোর কি অকৃষি জমি। এইটা হচ্ছে ভারতের ভূমি ব্যবহারের প্রকৃতি বা ধরন। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে, যে ভারতের ভূমি ব্যবহারের প্রকৃতি বা ধরনগুলিকে ব্যাখ্যা করো। ঠিক আছে, কত পরিমাণে প্রকৃতি বা ধরন আছে। আমি পার্সেন্টেজ গুলো আমি যদি আপডেটেড পাই, আপডেটেড পার্সেন্টেজ আমি তোদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তোর ওই আপডেটেড পার্সেন্টেজটা এখানে লিখবি। ভারতের ভূমি ব্যবহারের প্রকৃতি 72.021 কি আছে? 72.021 যেটু কি 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 মিলিয়ন। হ্যাঁ, মিলিয়ন হেক্টর, পার্সেন্টেজ না, হ্যাঁ মিলিয়ন হেক্টর পরিমাণে যে জমি আছে। তাই এটা কত পার্সেন্টে কাজ দিয়েছে? এটা কত ডেটাটা কত দেখাচ্ছে বইয়ে? দেখ তো ডেটা কত দেখাচ্ছে? 22-23। কৃষি জমিতে কত দিয়েছে? হ্যাঁ, নেট কর্ষিত জমি, ওই প্রকৃত চাষের জমি পরিমাণটা কত বল? কত পার্সেন্টেজ? মিলিয়ন হেক্টর দিয়েছে। মিলিয়ন হেক্টর দিয়েছে কত? 193.9। 140.705। নেট শুনে দিয়ে। আর তোর এরিয়া অফ স্টোন মোর দেন ওয়ান্স, ফ্যালো ল্যান্ড, এরকম কিছু দিয়েছে? আচ্ছা, এটা আমি যখন পাবো, আমি ডেটা পাবো, দিয়ে দেবো। ঠিক আছে, ডেটা নিয়ে আমি তোদেরকে দিয়ে দেবো। এটা ডেটা একবার আপডেট করে দিবি। আচ্ছা চল, ভারতের ভূমি ব্যবহারের গুরুত্ব। গুরুত্ব কি ভারতের ভূমি ব্যবহার? এইটাও ইম্পর্টেন্ট। ভারতের ভূমি ব্যবহারের গুরুত্ব কি? গুরুত্ব আছে কেন ভূমি ব্যবহারটা ব্যবহার করবো? কেন গুরুত্ব ব্যবহার করবো? প্রথম হচ্ছে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে। বেশি পরিমাণে চাষ করবি, বেশি পরিমাণে তোর কি হবে? ফসল ফলবে, খাদ্য উৎপাদনের পরিমাণ তোর কি হবে? বেশি পরিমাণে হবে। ঠিক আছে। অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, অবশ্যই ভূমি ব্যবহার এমন ভাবে করতে হবে যেখানে তোর অর্থনৈতিক উন্নয়ন হয়, অর্থনীতিটা উৎপাদন হবে, এবং ভূমি ব্যবহারটাকে তোর কি করে বলতে সঠিক করলে তোর কর্মসংস্থান তোর কি হবে? সৃষ্টি হবে। তুই চাষ করবি, সেখানে তোর মানুষজন কাজ পাবে। ঠিক আছে, তুই শিল্প করবি, কাজ পাবে মানুষজন। তুই যে কোনো তোর এমন কিছু অর্থনৈতিক উন্নয়নের জন্য তোর কাজ করতে হবে যেখানে তোর কি করবে বলতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তুই শিল্প স্থাপন করার সঙ্গে সঙ্গে তোর কি হবে? অটোমেটিক্যালি কর্মসংস্থান তৈরি হবে। এই জিনিসগুলো, এইটাই হবে তোর কি ভারতের ভূমি ব্যবহার প্রথম গুরুত্ব এটাই। পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে, অবশ্যই তোকে পরিবেশটাও রক্ষা করতে হবে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। তুই সমস্ত ল্যান্ডকে তুই তোর কাজে লাগাতে পারবি। তুই 140 কোটির দেশ মানে এটা নয় যেখানে তোর বনভূমি আছে তুই সব বনভূমিকে উড়িয়ে দিলি, বনভূমিকে উড়িয়ে দেওয়ার পরে তুই সেখানে চাষবাস করে যাচ্ছিস, বা সেখানে তুই শহর তৈরি করে যাচ্ছিস, বা সেখানে এটা নয়। তোকে তোর সেই দেশের পরিবেশ এবং জীববৈচিত্র্য তার মধ্যে, সেটাও তোর কি করে রাখতে হবে? সঠিকভাবে ভূমিকা পালন করতে হবে। এই জন্য অনেক প্রোটেক্টেড ফরেস্ট, ঠিক আছে, আর রিজার্ভ ফরেস্ট, ঠিক আছে, এই সমস্ত কিছু ফরেস্ট তৈরি করা হয়েছে যাতে তোর কোনোভাবে বনভূমি কোনোভাবে নষ্ট না হয়। এবং
ভারতে কন্টিনিউয়াসলি বনভূমির পরিমাণ তোর কি হচ্ছে বাড়ানো হচ্ছে, যেখানে তোর ভূমির পরিমাণ বেশি পরিমাণে ব্যবহার হয়নি সেখানে তোর গাছ টাছ লাগিয়ে বনভূমির পরিমাণ তোর কি হচ্ছে বলতে ক্রমাগত বাড়ানো হচ্ছে এবং বনভূমির পরিমাণ বাড়ছেও ক্রমাগত ভারতবর্ষে। শিল্পায়ন এবং নগরায়নের ভিত্তি অবশ্যই দেখ, একটা দেশ তখনই তুই তাকে উন্নত বলতে পারবি যে দেশের মধ্যে তোর কি আছে বলতে সব থেকে বেশি পরিমাণে শহর আছে, সব থেকে উন্নত শহর আছে এবং উন্নত তোর কি আছে বলতে শিল্প আছে, সহজ ব্যাপার। ঠিক আছে, যে দেশে শিল্প নাই সেই দেশটা উন্নত কখনোই হতে পারে না, কারণ শিল্প একমাত্র ভিত্তি তোর কি করবো বলতে তোর অর্থনীতিটাকে বুস্ট করার জন্য, অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য। তাই সেই দেশের শিল্পায়ন এবং নগরায়নের ভিত্তি করার জন্য তোর কি দরকার বলতে ভূমি ব্যবহার দরকার, মানে কোথায় তোর শিল্প গড়ে উঠবে ঠিকঠাক করে এবং কোথায় তোর কোনো শহর গড়ে উঠবে। তুই হঠাৎ করে এমন কোনো জায়গায় শহর গড়ে তুলতে পারবি না, ওই জন্য সরকার ইনিশিয়েটিভ নিয়ে এই জায়গার মধ্যে এই শহরটা গড়ে উঠবে, এই শহরের উপর ভিত্তি করে এই জায়গায় এই শিল্পটা গড়ে। তুই সব জায়গায় শিল্প করতে পারবি না, তুই গিয়ে হঠাৎ করে কোনোটা বনের মধ্যে তুই শিল্প করে দিতে পারবি না, তার একটা নির্দিষ্ট জায়গা থাকবে। তাই শিল্প এবং নগর ভিত্তি করার জন্য তোর কি করা হবে বলতে নেই, ভূমিটাকে নির্দিষ্ট করতে হবে যে এখানে ভূমিটাকে এইভাবে ব্যবহার করা হবে, যে এই ভূমিটায় শিল্প করা হবে, এই ভূমিটায় তোর নগর তৈরি করা হবে, বাস বড় বড় শহর। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সুনিশ্চিত করা, মানে কি প্রাকৃতিক সম্পদটাকে এমন ভাবে ব্যবহার করবো যেন সেটা দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী সেটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। স্বাভাবিক ব্যাপার, বেশি পরিমাণে আমি জমি অতিরিক্ত পরিমাণে বনভূমি ধ্বংস করবো না, বনের সম্পদ বা এই সমস্ত কিছু নষ্ট করবো না, তাই এটাকে টেকসইকে সুনিশ্চিত করা। জল সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখে, জল সম্পদ সংরক্ষণ ভূমিকা রাখে মানে কি, ভূমি ব্যবহারটাকে এমন ভাবে করবো যাতে গ্রাউন্ড ওয়াটার লেভেল যা বা ভৌম জল, সেই ভৌম জলের যে পরিমাণ সেই পরিমাণটা যাতে কি থাকে, ইনট্যাক্ট থাকে। অতিরিক্ত পরিমাণে আমি যদি জলকে যদি তুলে নিই, কোনো কাজে ব্যবহার যদি করে নিই, তাহলে কখনোই সেই ভূমিটা মানে সেখানে তো জল সেখানে থাকবে না, সেটা কি হবে আমাদের পক্ষে হচ্ছে খারাপ হবে, যেটা এখন হচ্ছে বেশি পরিমাণে আর্সেনিক দূষণ বা এই দূষণ, যে পানীয় জল আর নর্মালি আর খাওয়া যাচ্ছে না, একমাত্র গ্রাম বাদে শহরে তো খেতেই পারবি নি, মরে যাবে ওই জল খেতে গেলে, ঠিক আছে, না ফিল্টার করে খেলে। আঞ্চলিক উন্নয়নে সহায়তা করা, আঞ্চলিক উন্নয়ন মানে কি, কোন একটা অঞ্চলকে তোর উন্নত করতে গেলে সেই অঞ্চলের মধ্যে তোর কি করতে হবে, ভূমি ব্যবহারটাকে ঠিকঠাক করতে হবে। ধর কোন একটা দেশ বা কোন একটা দেশ কি বলা হচ্ছে, কোন একটা রাজ্য, এই রাজ্যের এই অঞ্চলটা পিছিয়ে পড়ে আছে, তো ওই রাজ্যটা পিছিয়ে পড়ার জন্য তুই কি কি ইনিশিয়েটিভ নিয়েছিস। ঠিক আছে, গুজরাট একটা স্ট্যাচু করেছে, কি স্ট্যাচু, সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু, ভারত পৃথিবীর সব থেকে উঁচু স্ট্যাচু করেছে। ঠিক আছে, ওটা করার কারণটা কি ছিল, দুটো কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে আরেকটা কারণ ছিল মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় কে ছিল, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। গুজরাটের প্রায় সমস্ত জায়গা উন্নত করার পর ওই পোর্শন এরিয়াটাকে সে কি করতে পারেনি, কখনোই উন্নতি করতে পারেনি, কিছুতেই তাদের ইনকামের পরিমাণ সে বাড়াতে পারেনি। এর কারণটা কেন, কারণ যে জায়গার মধ্যে স্ট্যাচুটা তৈরি হয়েছে সেখানে তোর ভূমিতে না তো হচ্ছে তোর কোন রকম কোনো চাষবাস হচ্ছে ঠিকঠাক করে, না তো তোর কোনো রকম কোনো শিল্প গড়ে উঠছে ঠিকঠাক করে। ঠিক আছে, ফলস্বরূপ তোর কি হচ্ছে, ওইখান থেকে সব থেকে বেশি পরিমাণে লোক কি করছে বলতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, অন্যান্য জায়গায় যে তোর কি করছে কাজ করছিল। এবার দেখ, তুই পুরো এলাকাটাকে তুই ডেভেলপ না করলে তো তোর সেই জায়গাটা ডেভেলপ হবে না। তো কি ভাবলো যে আমি এইখানের মধ্যে একটা কি করব, বাঁধ, প্রথমে হচ্ছে সর্দার ইয়ের উপরে সর্দার বল্লভভাই প্যাটেল তো নর্মদা নদীর উপরে বাঁধ, তাই নর্মদা নদীর উপর বাঁধ দিতে গিয়ে আরেক ঝামেলায় পড়েছিল, 22 বছর ধরে বাঁধ তৈরি হয়েছিল, সে বাঁধকে আটকে বাঁধের জলকে চারদিকে দিয়ে চাষবাস করানো হবে, তো সে বাঁধ দিতে গেছিল, তো বাঁধ দেওয়ার আগেই তোর মেধা পাটেকর গিয়ে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করে দিয়েছিল। ঠিক আছে, হলো সেখানে তোর বাঁধটা প্রথমে আটকে গেছিল, যদিও সেই বাঁধ আবার শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, বাঁধ উদ্বোধন হয়ে গেছে। তারপরে সে দেখলো যে ওটা করার পরও কিন্তু কখনো উন্নতি হবে না, তো কি করলো, খুব খুব প্ল্যানিং করে, তখন নির্দিষ্ট প্ল্যানিং করে সে যখন ছিল, যে আমি যদি এই এলাকার মধ্যে এমন একটা কিছু স্ট্যাচু বা এই সমস্ত কিছু বাঁধিয়ে দিতে পারি বা বানিয়ে দিতে পারি, যেখানে তোর কি হবে, লোক দেখতে আসবে, দেখতে এলেই সেই এলাকাটা তোর কি হবে বলতে একটা টুরিস্ট প্লেস তৈরি হয়ে যাবে এবং উন্নতি হয়ে যাবে, জায়গাটা অটোমেটিক্যালি তোর কি হবে, উন্নতি হয়ে যাবে। প্ল্যান স্বরূপ কি করলো, যে বিশ্বের সব থেকে বড় পরিমাণে আমি স্ট্যাচু তৈরি করবো, এটা ভূমি ব্যবহার, ওই ভূমিটাকে আমি কি করছি, ব্যবহার করছি, প্ল্যান করলাম, স্ট্যাচু তৈরি করবো, বিশ্বের সব থেকে বড় স্ট্যাচু তৈরি করবো, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। আমি আমার কেন্দ্র সরকারের সাহায্য না হলেও আমি আমার যে সরকার যখন সে চিফ মিনিস্টার ছিল, আমার সরকার দিয়ে এটা স্ট্যাচু তৈরি করা শুরু হলো, যখন জাস্ট ইনিশিয়েটিভ নিল শুরু হলো, তারপরে সে প্রধানমন্ত্রী হয়ে যায়, হওয়ার পরে তাড়াতাড়ি দ্রুত কাজ হলো। আজ তাজমহলের থেকেও সব থেকে বেশি পরিমাণে লোক যায় সেখানে দেখতে, সেখানে তোর কি হলো, গুজরাটের ইকোনমি আর যা ছিল তার ডবল হয়ে গেল, ঝট করে ইকোনমিটা কি হলো, ডবল হয়ে গেল। কেন, এবার দেখ মানুষজন ওখানে কাজকর্ম পাচ্ছে, ভূমিটাকে সেই কাজে ব্যবহার করা হয়েছে। তাহলে ভূমি ব্যবহার তুই কি করবি, কোন একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য তোর কি করতে পারবে, ভূমি ব্যবহারটা বিরাট নির্ধারণ করবে, যে তুই কি পরিমাণে ভূমিটা ব্যবহার করছিস,
কোথায় ব্যবহার করছিস তুই, যেখানে তুই ব্যবহার করবি যারা এমন ভাবে ব্যবহার করবি সেখান থেকে তোর কি কি উৎপাদন হয় বলতে টাকা পয়সা যেন রোজগার হয়, যেখানে রোজগার থাকবে না সেখানে বেকার ভূমি ব্যবহার করে কোনো লাভ নেই, কারণ মানুষজন কাজ না পেলে অন্য জায়গায় পালিয়ে যাবে। এইটা হচ্ছে ভারতের ভূমি ব্যবহারের প্রথম গুরুত্ব। নেক্সট যেটা আছে প্রকৃত চাষের জমি। হ্যাঁ, প্রকৃত চাষের জমি কি এটাকে ডিটেলসে বলে দিই এবং কেন ব্যবহার করা হয়, কারণ এটা 2 নম্বরে পড়বে। প্রকৃত চাষের জমি কি? প্রকৃত চাষের জমি হচ্ছে কোনো একটা এলাকা বা কোনো দেশের মধ্যে কোনো অঞ্চলের মধ্যে যত পরিমাণে জমিতে অন্তত একবার হলেও চাষ করা হয়, যত পরিমাণে জমিতে অন্তত কি করা হয় একবার হলেও চাষ করা হবে। ধর এই যে আমি বললাম যে মোট পুরো জমিটা আমি যদি এরকম একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে ধর সেটেলমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, এই এরিয়ার মধ্যে আদার্স কোনো কিছু কিছু কাজকর্ম হচ্ছে, বাকি এই পুরো এরিয়াটাকে হ্যাঁ ধর 1000 হেক্টর থাকতে পারে, 2000 হেক্টর থাকতে পারে, পুরো এরিয়াটাই কি করা হয় বলতে চাষবাস করা, সে একবার হলেও চাষ হয়। ঠিক আছে, এইটাকে বলা হবে তোর কি জমি? প্রকৃত চাষের জমি বা নেট সোন এরিয়া, NSA, নেট সোন এরিয়া বা প্রকৃত চাষের জমি। প্রকৃত চাষের জমি কি মিনিমাম একবার হলেও চাষ করা হবে, মিনিমাম একবার হলেও তোর কি করা হবে বলতে কাজ করা হবে, তাকে বলা হবে কি প্রকৃত চাষের জমি। এতে তোর কি করা হয়, এতে তোর দেশের উৎপাদনের ভিত্তি, মানে একটা দেশের কৃষি যে পরিমাণে কতটা পরিমাণে উৎপাদন হয় সেটা পরিমাণ হচ্ছে জানা যায়। নেট সোন এরিয়ার বৈশিষ্ট্য কি? প্রথমে তো নেট সোন এরিয়ার বৈশিষ্ট্য 2 নম্বরে তুই এটা দিয়ে দিলি, কাকে বলে? এবার বৈশিষ্ট্য, বছরে অন্তত একবার হলেও চাষ হবে জমিটা, সারা বছর এক বছর, রবি ফসলও হতে পারে, সারা বছর একবার হয় চাষ, আর বেশি কোনো চাষ হয়নি, বাকি পুরাটা পড়ে থাকে, 3 মাস চাষ বা 2 মাস চাষ হওয়ার পুরাটা পড়ে থাকে, দরকার নেই, ওইটাই নেট সোন এরিয়া, কারণ মিনিমাম একবার হলেও চাষ হয়। কৃষি নির্ভর অর্থনীতির প্রধান ভিত্তি, অবশ্যই যে দেশগুলোতে কৃষি নির্ভর অর্থনীতি মানে কৃষিকাজের পরিমাণ বেশি আর আদার্স কাজের পরিমাণ কম, তাহলে সেইখানে তোর প্রধান ভিত্তিটা তোর কি হলো বলদিনি? প্রকৃত চাষের জমি। প্রধান ভিত্তি কেন? প্রধান ভিত্তি কেন? কারণ এমন কিছু জমি থাকা দরকার যেখানে তো সারা বছর একবার হলেও তোর বলদিনি চাষ হবে। তো যদি সারা বছর একবারও চাষের না জমি থাকে, তুই সেখানে তুই কি করবি? তুই সেখানে তোর অটোমেটিক্যালি ল্যান্ড তোর খারাপ, তো সেখানে কৃষি ভূমিটাও ঠিকঠাক করে লক্ষ্য করা যাবে না। অর্থাৎ কৃষি দিয়ে তুই যদি এগিয়ে যেতে চাস তাহলে তোর এমন এরিয়া থাকা দরকার যেখানে তোর একবার হলেও মিনিমাম যেন তোর কি হয় বলদিনি চাষ হয়। বুঝা গেছে কিনা এই পয়েন্টটা? মূল ভিত্তিটাকে কেন বলা হচ্ছে প্রধান ভিত্তি? এখন বলি স্যার এটা তো একবার চাষ হওয়ার কথা বলছে, মিনিমাম একবার মানে মিনিমাম একবার, একের বেশিও হতে পারে, একের কত বেশি হবে এটা তুইও জানি না আমিও জানি, কেউ জানেনি। তারপর বলছে অঞ্চল ভেদে বড় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অবশ্যই অঞ্চল ভেদে বড় বৈচিত্র্য, বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন রকম অঞ্চল বৈচিত্র্য লক্ষ্য করা যেতে পারে। রাজস্থানে তো সবসময় সারা বছর কখনোই চাষবাস লক্ষ্য করা যাবে না। মধ্যপ্রদেশ বা গুজরাট এইসব জায়গাতে তো সারা বছর চাষ লক্ষ্য করা যাবে, যখন বৃষ্টিপাত হবে তখন চাষবাস লক্ষ্য করা যাবে। বা দক্ষিণ ভারতে সারা বছর চাষ লক্ষ্য করা যাবে না। ঠিক আছে, যেখানে তো সারা বছর চাষবাস লক্ষ্য করা যাবে সেখানে তো নেট সোন এরিয়া পরিমাণ অনেক বেশি থাকবে, এইগুলোই আর কি। প্রাকৃতিক এবং মানবীয় কারণ দ্বারা নিয়ন্ত্রিত। অবশ্যই প্রাকৃতিক কারণ কিভাবে নিয়ন্ত্রিত করবে? বৃষ্টিপাত, ভৌমজল, এগুলো কি প্রাকৃতিক কারণ। মানবীয় কারণ কিরকম নিয়ন্ত্রিত করবে? মানুষ সেই জমিটাকে কি কাজে লাগাচ্ছে। ঠিক আছে, মানুষ কতটা যদি দূষণ করতে সেই জমিটাকে নষ্ট করে দিল, কোন কাজে লাগবে? লাগবে না। যদি দূষণ নয় কিন্তু অন্যান্য কোনো কাজে লাগাচ্ছে বা দূষণ বাদ দিয়ে সে ভালোভাবে কাজে লাগাচ্ছে, জমিটাকে সে উৎপাদনশীল তৈরি করছে, তাহলে তো কি হবে বলতে নেট সোন এরিয়ার পরিমাণ কি থাকবে? বেশি থাকবে, উৎপাদনের পরিমাণও বেশি হবে। বছর পরিবর্তনের সম্ভাবনা থাকে, বছরে পরিবর্তনের সম্ভাবনা থাকে। হ্যাঁ অবশ্যই কোনো না কোনো বছর সেটা কি হতে পারে বলতে চেঞ্জ হতে পারে। এত পয়েন্ট লেখা দরকার নাই, 2টা বা 3টা পয়েন্ট করবি, কারণ 2 বা 3 নম্বরে পড়ে গেছে। ঠিক আছে, বছর পরিবর্তন মানে কি? কোনো বছরে তোর কি হবে? ওই ল্যান্ডটার পরিমাণ তোর কি হয়? চেঞ্জ হতে থাকে, কখনো তোর বেশি পরিমাণে কোথাও চাষ হবে, কখনো সেটা কি হবে? কম হবে। অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টিভিটির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এগ্রিকালচার প্রোডাক্টিভিটি মানে কি? এগ্রিকালচার থেকে মানে কি? চাষবাস থেকে তো যে পরিমাণে প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে তার সঙ্গে অবশ্যই সরাসরি সম্পর্কযুক্ত থাকবে। নেট সোন এরিয়ার পরিমাণ যত বেশি থাকবে তত এগ্রিকালচার প্রোডাক্টিভিটির পরিমাণ বেশি হবে। নেট সোন এরিয়ার পরিমাণ যত কম তত এগ্রিকালচার প্রোডাক্টিভিটির পরিমাণ তত কম হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 2টা বা 3টা দিবি, কাকে বলে? 2টা বা 3টা দিবি, 3টা দিলেই তোর কি হবে? পেয়ে যাবে এখানে চাষ। আচ্ছা, নেট সোন এরিয়ার পরিমাণ ভারতের কোথায় সবচেয়ে বেশি পরিমাণে আছে? পাঞ্জাবে। মিনিমাম পাঞ্জাবে তো সবচেয়ে বেশি আছে। মোট চাষের জমি গ্রস ক্রপড এরিয়া, গ্রস ক্রপড এরিয়া এই যে বললাম জিসিএ বাই এনসিএ বলেছিলাম না যে এটার নাম কি? এটা ছিল জিসিএ ডিভাইডেড বাই তোর কি ছিল? এনএসএ ইন্টু 100, তাই না? এনএসএটা বলে দিলাম, এবার হচ্ছে জিসিএ। এনএসএ আমি কি বলেছিলাম? যে কোনো একটা জমিতে যেখানে মিনিমাম একবার হলো তোর কি হবে? চাষ হবে। ধর কোনো একটা জায়গায় তোর 1000 হেক্টর জমি, 1000 হেক্টর জমি, আমি জানিনি কতটা চাষ হবে, পুরো 1000 হেক্টরটাকে বলা হবে তোর কি? এনএসএ। ঠিক আছে, এবার এই 1000 হেক্টরের মধ্যে আমি সবসময় জমিতে পুরো সারা বছর চাষ হয়নি গোটা ভারতবর্ষের মধ্যে, বা কোনো দেশে চাষ হয়নি,
ধর রবি চাষ করলাম কতক্ষণ, রবি ফসল আর খারিফ আর জায়দ শস্য হয়। খারিফ চাষের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে কাজে লাগে। খারিফ চাষ ধর 1000 হেক্টরের মধ্যে প্রায় আমি করলাম কত হেক্টর, 800 হেক্টর। 800 হেক্টর কি করলাম খারিফ চাষ। এবং রবি শস্য ধর, রবি শস্যের পরিমাণ তোর কত করলাম, রবি শস্যের পরিমাণ প্রায় যদি ধরলাম আমি 500 হেক্টর করলাম, 300 হেক্টর ফেলে রাখলাম, ঠিক আছে। আর জায়দ শস্য কত হেক্টর করলাম, 200 হেক্টর উপরে করলাম, বাকিটাকে আমি কি করে দিলাম, ফেলে দিলাম। এবার এটাকে তুই যোগ কর, 8 2 10 5 15, তাহলে কত হচ্ছে এটা, 1500 হেক্টর। টোটাল তোর কত হবে, 1500 হেক্টর, 1500 বাই 1000, বুঝতে পেরেছিস কিনা, 1500 বাই 1000 ইন্টু 100 যদি করে দিস, এই দুটাকে যদি কেটে দিস, তাহলে তোর কি হবে, প্রায় 150%। এটা তো আলাদা জিনিস, সরি এটা তো পরে পড়াচ্ছি, এটা আসছে না। এই যে 800 প্লাস 500 প্লাস 200, এই মোট চাষের জমি মানে কি, মোট এরিয়াটাতে তোর কত পরিমাণে চাষ হয় সারা বছর, এই জমিটাকে কতটা পরিমাণে তুই কাজে লাগাচ্ছিস, এটাকে বলা হবে তোর কি, মোট চাষের জমি সারাটা বছর ধরে। আমি 800 হেক্টর কখন কাজে লাগালাম, 1000 হেক্টরের মধ্যে। রবি শস্য খারিফ শস্য, খারিফ শস্যে রবি শস্য খারিফ শস্য, হ্যাঁ খারিফ শস্যে কাজে লাগালাম, সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগলো, বাকি 200 হেক্টর ফেলে রেখে দিলাম, হলো খারিফ শস্য শেষ হয়ে গেল। তারপরে তোর কি শুরু হলো, রবি শস্য শুরু হলো, শীতকাল এলো, কত কত হেক্টর কাজে লাগালাম, 500 হেক্টর ফেলে রেখে দিলাম, ঠিক আছে। আবার তো জায়দ শস্য যখন শীতকালের পর যখন গ্রীষ্মকাল এলো, তখন 200 হেক্টর কাজে লাগালাম, বাকি 800 হেক্টর আমি ফেলে রেখে দিলাম। টোটাল সারা বছর ধরে আমি পুরো জমিটার মধ্যে কতটা পরিমাণে কাজে লাগাচ্ছি, সেটাকে বলা হচ্ছে তোর কি, মোট চাষের জমি, ঠিক আছে, মোট চাষের জমি বলা হয়। এবার মোট চাষের জমি, হ্যাঁ এইবার মোট চাষের জমি মানে কি, এই জমিতে একাধিক, মূল বৈশিষ্ট্য কি হবে, এই জমিতে একাধিকবার গণনা করা হবে, একটা জমির মধ্যে একাধিকবার কতবার ফসল ফলানো হয় সেটা আমি দেখবো, ঠিক আছে। একাধিকবার কতবার, দুবার না তিনবার না কতবার, যদি বছরে দুবার ফসল ফলানো হয় দুবার, যদি একবার হয় একবার, তিনবার হলে তিনবার, সবার আগে কিন্তু একবার হতেই হবে, তারপরে বাকিটা আসবে। কৃষির নিবিড়তা নির্দেশ করে অবশ্যই যে এলাকার মধ্যে মোট চাষের জমি সব থেকে বেশি, দেখ প্রকৃত চাষের জমি সব থেকে বেশি মানে কি, তোর মোটামুটি তোর উৎপাদনের পরিমাণ বেশি হচ্ছে, বুঝতে পারছিস কিনা, তুই একটা জেনারেল ধারণা নিবি যে প্রকৃত চাষের জমি এত বেশি আছে, তার মানে তো এখানে চাষবাস তো ভালোই হয়। বাট মোট চাষের জমি মানে কি, নিবিড়তাটা কতটা বেশি পরিমাণে সেই জায়গা থেকে তোর কি হচ্ছে, উৎপাদন হচ্ছে কতটা বেশি, মানে আমি যদি জমিটাকে একবার কাজে লাগাই, হলো কোনো জমিকে আমি যদি সারা বছর সবসময় 3বার কাজে লাগাই, বা কোনো জমিকে আমি কি করি বছরে 2বার কাজে লাগাই, তুই আমাকে আবার কোনটাই তোর নিবিড়তার পরিমাণ তো সব থেকে বেশি পরিমাণে থাকবে, যখন সারা বছর আমি 3বার কাজে লাগাচ্ছি, কারণ সেখান থেকে উৎপাদনের পরিমাণ কি হচ্ছে, সব থেকে বেশি পরিমাণে হচ্ছে, বুঝতে পারছিস কিনা কথাটা, ভালো করে বুঝ। যে কৃষির নিবিড়তা মানে কি, যেখান থেকে তোর উৎপাদনের পরিমাণ কতটা বেশি পরিমাণে হচ্ছে, আমি যদি একবার কাজে লাগাই, আমি যদি 3বার কাজে লাগাই, কোনটা নিবিড়তার পরিমাণ সবচেয়ে বেশি, 3বার, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো কৃষির নিবিড়তার পরিমাণ মূল বৈশিষ্ট্য। সেচ ব্যবস্থার উন্নতির সঙ্গে সংযুক্ত, মানে সেচ ব্যবস্থা যদি উন্নতি হয়, তাহলে এই জমিটা উন্নতি, কেন কেন আগে বুঝ, সেচ ব্যবস্থা দেখ, ভারতবর্ষের মধ্যে তো সারা বছর কখনোই তোর কি হয় না, বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। মৌসুমী জলবায়ুর কারণে ওই বর্ষাকালে 2 থেকে 3 মাসটা হচ্ছে বৃষ্টিপাত হয়, বাকি সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না। তো যখন তো শুষ্ক ঋতু চলে আসে, সেই সময় কি করে চাষ করবে, কি করে চাষ করবে, তার জন্য কি দরকার, সেচ ব্যবস্থা দরকার। যেখানে তো সেচ ব্যবস্থা সব থেকে বেশি উন্নত, কোথায় কোথায় উন্নত, পাঞ্জাব, হরিয়ানা, তারপরে তোর কি আছে বলদিনি, আমাদের উত্তরপ্রদেশ, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর দক্ষিণের রাজ্যগুলোতে, হ্যাঁ, এখানে তো সেচ ব্যবস্থা তোর উন্নত থাকবে, সেখানে তোর কি হবে বলদিনি, কৃষি ভূমি যে উৎপাদনের পরিমাণ তোর কি হয়, অনেকটা বেশি পরিমাণ, তুই সারা বছর কাজে লাগাতে পারবি। তো শীতকালে তুই কোনো চাষ করতে চাস বা রবি ফসল ফলাতে চাস, বৃষ্টিপাত হয়নি, তুই তখন কি করবি, তো রিভার লিফটিং ইরিগেশন, বা হচ্ছে ভূমি থেকে তুই জল তুলে নিয়ে এসে তুই চাষবাস করবি, স্বাভাবিক ব্যাপার। এটাকে বলা হতো সেচ ব্যবস্থার সঙ্গে উন্নতির সঙ্গে সম্পর্কিত। যেখানে সেচ ব্যবস্থা নাই, সেখানে কখনোই মোট চাষের জমি পড়ে থাকলেও, চাষবাস করার সুযোগ থাকলেও তুই কখনো করতে পারবি না। আবহাওয়া ও জলবায়ুর উপরে নির্ভরশীল, 100%। আবহাওয়া ও জলবায়ু, ধর যদি কোনো সময় যদি আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়, অতিরিক্ত বৃষ্টিপাত বা অতিরিক্ত পরিমাণে তোর কি হচ্ছে বলতে উষ্ণতা আছে, হ্যাঁ, তোর কি হবে, মোট চাষের জমিতে তুই কখনোই সবসময় ফলাতে পারবি না, ফসল নষ্ট হয়ে যাবে, এইগুলো। অর্থনৈতিক কৃষি উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত, অবশ্যই। অর্থনৈতিক কৃষি মানে কি, কৃষিতে বেশি পরিমাণে হলে অর্থনৈতিক উন্নতি হবে, কম কৃষি করলে অর্থনৈতিক উন্নতি কম হবে। মূল বৈশিষ্ট্য এই তিনটা, মূল তিনটা করে করবি, 3টা বা 4টা করে করবি, মূল বৈশিষ্ট্য এটাই। এটা বুঝতে পেরেছিস কিনা আগে বল। মোট চাষের জমিটা, প্রকৃত চাষের জমিটা বুঝতে পেরেছিস, প্রকৃত চাষের জমি কি, মিনিমাম একবার চাষ হবে, মিনিমাম একবার চাষ হবে, সেটা হলো কি মিনিমাম। আর এইটা তোর কি আছে বলতে মোট চাষের জমি, যেটা হলো তোর কি, যে সারা বছর ধরে তুই কত পরিমাণে তুই কি করছিস, জমিটাকে কাজে লাগাচ্ছিস।
11। শস্য প্রগাঢ়তা, ক্রপ ইন্টেন্সিটি, একই ব্যাপার, এতক্ষণ যা পড়ালাম সেইটারই ছোট রূপ। শস্য প্রগাঢ়তা থার্ড সেমিস্টারে পড়েছিলাম। শস্য প্রগাঢ়তা কাকে বলে বল? হ্যাঁ, কোন একটা এলাকার মধ্যে মোট চাষের জমি, মোট চাষের জমি ব্র্যাকেটে কি হবে, জিসিএ না জিএসএ, জিসিএ, আর গ্রস ক্রপ এরিয়া ডিভাইডেড বাই প্রকৃত চাষের জমি, প্রকৃত চাষের জমি কি হবে, এন এস এ, সরি এনসিএ, এনসিএ, প্রকৃত চাষের জমি ইনটু 100। হ্যাঁ, এই হচ্ছে মূল, মানে এই হচ্ছে তো সূত্র। কাকে বলে শস্য প্রগাঢ়তা? কোনো একটা দেশের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে মোট চাষের জমি এবং প্রকৃত চাষের জমির আয়তনের অনুপাতে, আয়তনের অনুপাতে শতাংশকে, আয়তনের অনুপাতে শতাংশকে বলা হবে তোর কি, শস্য প্রগাঢ়তা। ওই যে দুটো পড়লি, ওই দুটো নিয়ে তুই কোন একটা এলাকার মধ্যে, ওই যে দুটো পড়লি, প্রথমে যে তোর মোট চাষের জমি কত বেরিয়েছিল, মোট চাষের জমি যেমন করেছিলাম কত 800 প্লাস তোর কত করেছিলাম যেন 500 প্লাস তোর কত 200, এটা সারা বছর কাজে লাগালাম, তাহলে এটা কি হলো মোট চাষের জমি। প্রকৃত চাষের জমি কত আছে 1000 হেক্টর, ইন্টু আমি তোকে যদি কোন একটা এলাকার মধ্যে 100 করে দিলি, মানে কি শতাংশ বার করি, তাহলে কত হবে, এখানে আছে কত 1500 বাই 1000 ইন্টু 100, কেটে দাও। ঠিক আছে, তাহলে 150%, মানে এটা একটা কিসে বেরাবে, পার্সেন্টেজ, শতাংশ। এইটা দেখলে আমি কি বুঝতে পারবো যে সেই জমিটার মধ্যে, সেই ভূমিটার মধ্যে কত বেশি পরিমাণে এই ফসলটাকে কি করানো হচ্ছে, ফলানো হচ্ছে। বুঝতে পেরেছিস কিনা, কত বেশি পরিমাণে, থার্ড সেমিস্টারে পড়েছিলাম কত বেশি পরিমাণে ফসলটা ফলানো হচ্ছে, কি কি দিয়ে, মোট চাষের জমি এবং হচ্ছে প্রকৃত চাষের জমি দিয়ে। সব থেকে বেশি পরিমাণে ফসল ফলানো হয় ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে, পাঞ্জাবের মধ্যে মোট চাষের জমি সবচেয়ে বেশি, সব থেকে কম কোথায়, মণিপুর না কোথায় একটা আছে সব থেকে কম পরিমাণে আছে। ঠিক আছে, এই পার্সেন্টেজ গুলো এইভাবে হিসাব করা হয়। 100% মানে কি, জমি যতটা থাকবে ফসলও ঠিক সেরকম পরিমাণেই তোর ফসল ফলানো হয়। ঠিক আছে, আর যত তোর পার্সেন্টেজটা বাড়ানো হবে মানে কি, জমির তুলনায় ফসলের পরিমাণ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে শস্য প্রগাঢ়তা। আশা করি এটা থার্ড সেমিস্টারে পড়েছিলি, তাই অতটা বলছি। বৈশিষ্ট্য কি, জমিতে মোট কতবার চাষ হচ্ছে তা নির্দেশ করা, একবার দুবার না তিনবার হলো। ঠিক আছে, এটা দেখে বুঝতে পারবো, যত পার্সেন্টেজ বেশি তত বুঝতে পারবো একবার দুবার না তিনবার হলো। প্রকৃত চাষের জমির তুলনায় মোট ফসল জমিটা আছে বোঝা যায়, এটা বুঝায়। প্রকৃত চাষের তুলনায়, প্রকৃত চাষের মানে কি, 1000 আছে, এটা এর তুলনায় আমি তাকে সারা বছর কতটা পরিমাণে আছে চাষ করছি, 1000 হেক্টর, সারা বছর ইউজ কত করছি 1500 হেক্টর, ওই 1000 হেক্টরটাকে সারা বছর আমি কত হেক্টর ইউজ করছি 1500 হেক্টর। বুঝতে পেরেছিস, এটা একটা, তাহলে প্রকৃত চাষের তুলনায় এটাকে চাষবাস করা, এটাই। চাষের নিবিড়তা, ব্যবহার, দক্ষতা পরিমাপক। নিবিড় মানে কি, কতটা বেশি পরিমাণে চাষ হচ্ছে, 100% বেশি মানে কি অতিরিক্ত নিবিড় হবে, চাষের পরিমাণ বেশি হবে, চাষের পরিমাণ কম হবে। সেচ ব্যবস্থা, জলবায়ু প্রযুক্তির উপর নির্ভরশীল, সেচ ব্যবস্থা বেশি হলে বেশি হবে। বুঝতে পারছি, বহু ফসলি চাষের প্রসারে সাহায্য করা, একটা ফসল নয় বহু ফসলি। তুই যদি সারা বছর চাষ করতে যাস, নিশ্চয়ই একটা ফসল ধরে সারা বছর চাষ করবি না, তো বহু ফসল ইউজ করতে হবে কন্টিনিউয়াসলি, এক মাসে একটা, আরেক পরের, মানে প্রতিটা সিজনে একটা আলাদা আলাদা ফসল ইউজ করতে বা ব্যবহার করতে হবে বা চাষ করতে হবে। কৃষি উৎপাদন এবং খাদ্যশস্যের বৃদ্ধির সূচক, কৃষি উৎপাদনের পরিমাণ বাড়বে, ওইটা বাড়লে এবং খাদ্যের উৎপাদনের পরিমাণ বাড়বে। আর যদি ওইটা যদি কমে যায়, এটা মানে কোনটা, শস্য প্রকার যদি কম হয় তাহলে কৃষি উৎপাদনের পরিমাণ কম হবে, খাদ্যশস্যের পরিমাণও কম হবে। দেখবেন সেটাই, এটা ছিল না ভারতের কৃষি ব্যবহারের প্রধান ধরন। এবার ইয়ে শেষ, ভূমি ব্যবহার শেষ, এবার আমি আসবো কৃষি ব্যবহার। ঠিক আছে, ভারতের কৃষি জমি ব্যবহারের প্রধান ধরন, কোন কোন ভাবে কৃষি জমিকে ব্যবহার করা হয়। শস্য চাষ, ফুড ক্রপ কাল্টিভেশন, শস্য চাষ, ফুড ক্রপ কাল্টিভেশন। ফুড ক্রপ কাল্টিভেশন মানে কি, যে পরিমাণে আমি জমিটাকে কি করাবো, চাষবাস করাবো, কতটা পরিমাণে জমিকে আমি কি করাবো, চাষবাস। পরের সপ্তাহ থেকে যেতে হবে, 9:30 থেকে হবে, বলতে পারছি জমির মধ্যে শস্যটা, শস্য চাষ হচ্ছে যে জমির মধ্যে কতটা বেশি পরিমাণ আছে শস্য চাষ হবে। অবশ্যই কৃষি ভূমি মানে শস্যের পরিমাণ, চাষের পরিমাণ তোর বেশি পরিমাণে চাষ করতে হবে। নগদ ফসল চাষ মানে কমার্শিয়াল বা ক্যাশ ফার্মিং চাষ। কমার্শিয়াল চাষ মানে কি, যেখান থেকে তোর প্রচুর পরিমাণে টাকা উৎপাদন হবে, চা চাষ, কফি প্ল্যান্টেশন, রাবার প্ল্যান্টেশন। ঠিক আছে, এইটা কতটা পরিমাণে চাষ হয়, ও সরি, আচ্ছা ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ মানে, ক্যাশ ক্রপ তো তাই তো রে ভাই, ক্যাশ ক্রপ মানে তো তাই। আবার হচ্ছে প্ল্যান্টেশন চাষ, প্ল্যান্টেশন সেম একই রকম ব্যাপার। প্ল্যান্টেশন মানে ওই চা, কফি বা রাবার, সেম এইগুলোকে প্ল্যান্টেশন চাষ বলা হয়। উদ্যান পালন বা হর্টিকালচার, কতটা বেশি পরিমাণে তো
হর্টিকালচার পড়েছি। হর্টিকালচার কি, যে কোনো শহরের উদ্দেশ্যের জন্য যে চাষবাস করা হয়, শহরের বাইরে যে বাইরে শহরতলিতে যে চাষবাস করা হয় শহরের জন্য, যে ফুল ফল শাকসবজি যে চাষ করা হয় তাকে বলা হবে তোর কি উদ্যান ফসল বা হর্টিকালচার বলা হয়। পশু খাদ্য চাষ বা ফডার উৎপাদন, পশুদের জন্য যে খাদ্যটা উৎপাদন করা হবে তাকে বলে ফডার উৎপাদন। পতিত জমি ব্যবহার বা ফ্যালোল্যান্ড, যে পরিমাণে জমিটা পড়ে থাকে সেই পরিমাণটাকে আমি কত পরিমাণে ব্যবহার করতে পারি। 7, রোটেশনাল বহু ফসলি চাষ, ক্রপিং প্যাটার্ন মাল্টিপল ক্রপিং, মানে কি কতটা পরিমাণে জমিকে বারবার আমি ব্যবহার করা হচ্ছে এবং কতটা বহু ফসলি একটা ফসল না চাষ করে কতটা পরিমাণে বেশি ফসল চাষ করা হয়। তাহলে সেচ নির্ভর বা বর্ষা নির্ভর চাষ। সেচ নির্ভর মানে কি, সেচ নির্ভর মানে হচ্ছে তোর কি সারা বছর সেচ কাজে তোর কতটা পরিমাণে চাষ হয়ে, মানে বর্ষাকাল চলে, প্রথমে আসবে বর্ষাকাল, বর্ষাকাল সময় তোর বেশি পরিমাণে তো চাষ হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কোন সময় থেকে শুরু হবে, মে জুন, জুন থেকে শুরু হলো, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, বড় জোর অক্টোবর অব্দি তো যে চাষ হলো সেটা হচ্ছে কি বর্ষা নির্ভর চাষ, বৃষ্টিপাত হচ্ছে তার উপরে নির্ভর করে চাষ হবে। তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে তোর কি হবে, সেচ নির্ভর চাষ আসবে, কারণ তো বৃষ্টিপাত হবে না, সেচ কাজের উপর ডিপেন্ড করবে। জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং, জৈব কৃষি মানে কি আমাদের কৃষিতে ফসল ফলানোর জন্য যে মেটেরিয়াল গুলো ব্যবহার করা হয়, সারগুলো ব্যবহার করা হয়, সেটা পেস্টিসাইড বা এই সমস্ত কিছু সার না ব্যবহার করে জৈব সার যদি ব্যবহার করা হয় তাকে বলা হবে তো কি জৈব কৃষি, যে জৈব সার ব্যবহার করে যে কৃষি উৎপাদন করা হয়। এটা যত বেশি পরিমাণে ব্যবহার হবে তত কি হবে, কৃষি জমি ইনটেক থাকবে, ঠিকঠাক থাকবে। আর যত পরিমাণে তুই কি দিয়ে দিবি, এখানে কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে দিবি, সেখানে তোর কি হবে, জমি অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর 10, কৃষি বনায়ন বা অ্যাগ্রো ফরেস্ট্রি, মানে কৃষি কৃষক মানে চাষবাস এলাকার উপরে তোর কি করা হয় বলতে বনায়ন তৈরি করা হলে তাকে বলা হয় অ্যাগ্রো। অত জানার দরকার নেই। ভারতের কৃষি ব্যবহার প্রধান ধরন তোর তো দিতে হবে 3 নম্বর, এই 3টা বা 4টা পয়েন্ট দিবি, এক্সপ্লেন করলি, বাকি বলে দিবি যে এছাড়াও এগুলো ছাড়াও এইগুলো তোর কি করা হয় বলতে এর মধ্যে পড়ে যাবে, বুঝতে পেরেছিস। প্রথম 3টা বা 4টা পয়েন্ট এক্সপ্লেন করবি, তারপর বলি উপরোক্ত এই পয়েন্টগুলি ছাড়া এগুলিও তোর কি হয় ভারতের কৃষি ব্যবহারের প্রধান ধরন আছে, কৃষি জমি ব্যবহার প্রধান ধরন পড়তে পারে পরীক্ষার মধ্যে, কারণ জমি ব্যবহার আছে তোদের কৃষি জমি। ভারতের কৃষি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কিছুই নয়, ভৌত পরিবেশ ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কিরকম হবে, ঠিক আছে, কতটা পরিমাণে ল্যান্ড আছে, কত কি আছে তার উপরে ডিপেন্ড করবে। সেচ ব্যবস্থা, আচ্ছা ভৌত পরিবেশ মানে কি, কোথায় তোর ভূমিটা মানে কি আছে সমান আছে, কোথাও তোর পাহাড়ি অঞ্চলে ভূমি আছে ঢালু আছে, তার উপরে ডিপেন্ড করবে। যেখানে তোর ভূমিটা তোর একদম সোজা সমান থাকবে সেখানে তোর স্বাভাবিক ব্যাপার চাষবাসের পরিমাণ তোর বেশি হবে, ঢালু ভূমি বা পাহাড়ি অঞ্চলে চাষবাসের পরিমাণ সে তুলনামূলকভাবে সেখানে কম হবে। সেচ ব্যবস্থা, সেচ ব্যবস্থা মানে কি সারা বছর চাষ হচ্ছে কি চাষ হয়নি তার উপরে ডিপেন্ড করবে। সেচ ব্যবস্থা যদি বেশি হয় সারা বছর কি হবে, চাষ হবে, সেচ ব্যবস্থা ভালো থাকলে, সেচ ব্যবস্থা ভালো না হলে সারা বছর চাষ হবে না। প্রযুক্তি এবং কৃষি উন্নয়ন, টেকনোলজি এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। প্রযুক্তির পরিমাণ বেশি নাকি প্রযুক্তির পরিমাণ কম, প্রযুক্তি যদি বেশি হয়, প্রযুক্তির পরিমাণ যদি উন্নত হয় তাহলে তোর কি হবে, কৃষি পরিমাণ তোর কি হবে অনেকটা উন্নতি হবে। যদি প্রযুক্তি উন্নতি না হয়, সে পুরোনো যুগে তুই যদি পড়ে থাকিস যে এখনো সেই গরুর বিয়ে বুইয়ে তুই চাষবাস করছিস, ঠিক আছে, ট্রাক্টর হারভেস্টার এই সমস্ত কিছু না দিয়ে প্রযুক্তির পরিমাণ ব্যবহার না করে তো দৈহিক শ্রমের পরিমাণ তুই যদি বেশি ব্যবহার করিস, সেখানে তো উৎপাদনের পরিমাণ তোর কি হবে অনেকটা কম হবে। আর্থিক সক্ষমতা এবং বাজারের ব্যবস্থা, ইকোনমিক ফ্যাক্টর এবং মার্কেট অ্যাক্সেস, অবশ্যই কৃষকের আর্থিক সক্ষমতা থাকতে হবে। ভালো চাষ করতে গেলে একটা কৃষকের সবসময় আর্থিক, সে যদি মানে আর্থিক দিক থেকে সে যদি নিজে সক্ষম না হয়, সে বাকি জমিতে চাষটা করবে কি করে, কি করে সে ট্রাক্টরকে ব্যবহার করবে, কি করে সে হারভেস্টারকে ব্যবহার করবে, কি করে সে তোর কি করে বলদিনি জমির মধ্যে মানে ফসল ফলানোর জন্য যে বীজ এই সমস্ত কিছু কিনবে। সামাজিক প্রাতিষ্ঠানিক কাঠামো, সোশ্যাল এবং ইনস্টিটিউশনাল ফ্যাক্টর, দরকার নাই সামাজিক, এটা বেকার পয়েন্ট, বেকার, ঠিক আছে, এটা করিস না, এটার সঙ্গে তোর কোনো সঙ্গই নাই, এটা কাটবো বলে কাটা হয়নি। সরকারি নীতি এবং ভর্তুকি, অবশ্যই গভর্নমেন্টের নীতি থাকা দরকার এবং গভর্নমেন্টের ভর্তুকি থাকা দরকার। কিসের উপর ভর্তুকি দিবে, ধর যেসবগুলো প্রান্তিক কৃষি, গরিব ধরনের কৃষক, তাদেরকে কি করবে, তুই যদি বীজ কিনতে যাই সেখানে যাতে সে কিছু করতে পারে, কি করতে পারে বলতে সুদ পায় বা কিছুটা হেল্প পেলো। আবার হচ্ছে তুই কি সহজে তুই যদি কৃষি লোন দেওয়া যায়, ঠিক আছে। এখন কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষের কৃষকদেরকে কি দেয়, 2 মাস বা 3 মাস অন্তর অন্তর যখনই তোর একটা শস্য চাষ হয়ে যাবে 4,000 না 5,000 করে টাকা দিয়ে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে। এটা প্রধানমন্ত্রী কি ভুলে গেছি তোর কি যোজনা, জনধন যোজনা না কি ব্যাস একটা, হ্যাঁ পিএম শস্য বীমা যোজনা আলাদা, শস্য বীমা যোজনা কি, আর একটা ভালো পয়েন্ট বলেছে, এটা ভুলে গেছিলাম আমি। শস্য বীমা যোজনা হচ্ছে, দেখ আমাদের দেশে যখন চাষবাস হয় তখন কি হয় বলুন, আমাদের দেশে বলেছি যে বিভিন্ন জলবায়ু খামখেয়ালি না, কখন হঠাৎ বৃষ্টি হবে,
তখন হঠাৎ গরম পড়ে গেল, তো কি হবে, যে শস্যটা সে লাগাবে সেই শস্যটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার পরিমাণ বেশি থাকে। কেন্দ্র সরকার নিয়ে এসছে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা। শস্য বীমা যোজনা মানে কি, তুই যে শস্যটা লাগাই দেখো খুব কম টাকায় তার কি করতে পারিস, তুই বীমা করতে পারিস, ঠিক আছে, ইন্স্যুরেন্স করতে পারবি। যদি কোনোভাবেও ইন্স্যুরেন্সের কারণে যদি কোনোভাবেও এটা নষ্ট হয়ে যায়, মানে কি যা তোর ফসলটা, সঙ্গে সঙ্গে তুই কি করতে পারবি, সেই ইন্স্যুরেন্সের টাকা তুই পেয়ে যাবি। যেমন লাইফ ইন্স্যুরেন্স হয়, ঠিক সেরকম শস্যেরও এখন ইন্স্যুরেন্স চলে এসে, কৃষক আরামসে কিছু সামান্য কিছু টাকা দিয়ে সে কি করে ইন্স্যুরেন্স করে দিল, কোনোভাবেও যদি সেই ফসলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে সেগুলো কি করতে পারবে, কৃষি ব্যবস্থা সেই ইয়ে করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গে নেই, কারণ এগুলোকে আসতে দেয়নি, ঠিক আছে, সেন্ট্রালের এই নীতিগুলোকে। তাই এটা অন্যান্য জায়গাতে সব থেকে বেশি পরিমাণে আছে, ওই জন্য ওরা অতটা এখন আর ভয় পায় না, এখন প্রচুর পরিমাণে শস্য উৎপাদনের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে। ভারত এখন বুস্ট হয়েছে এগ্রিকালচারাল, সরকারি নীতি এবং ভর্তুকি প্রদান, এইগুলাই সরকার কিসের উপর নীতি করবে তার উপর ডিপেন্ড করবে। এতটা তোর কি গেল, এতটা গেল তোর কি ভারতের ভূমি ব্যবহার এবং হচ্ছে ভারতের কি ব্যবহার, কৃষি জমি ব্যবহার। ভূমি এবং কৃষি জমি ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গেল, এবং খুব এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। এবং খটোমটো আমি তোকে বলে দিলাম, একটু এটা পড়তে হবে কন্টিনিউয়াসলি, না পড়লে হবে না। পরের সপ্তাহে আজকের দিনে এই পরীক্ষা নেবো এটাকে আমি আজকে। পদ্ধতি, বটম আপ পদ্ধতি, এগুলো হ্যাঁ, টপ ডাউন পদ্ধতি। টপ টু ডাউন পদ্ধতি মানে হচ্ছে তোর উপর থেকে তোর নিচের দিকে যে চাষ করবে, বটম আপ মানে তোর নিচ থেকে তোর, নিচ থেকে উপর দিকে মানে কি ভূমি বলছি না, যে ভূমির নিচ থেকে উপর দিকে বলছি। টপ টু ডাউন মানে হচ্ছে তোর, মানে তোর কৃষি জমির কোন কনটেক্সটে আমাকে বল, পুরো ফুল কনটেক্সটটা বল, ইয়ের কনটেক্সটটা বল আমাকে, মানে কোন পয়েন্টে দেওয়া আছে বল, তাহলে আমি বলতে পারবো। ভূমি সংস্কারের মধ্যে ভূমি সংস্কার। সংস্কার তো টপ টু ডাউন, আর ডাউন টু টপ। টপ টু ডাউন হবে তোর হচ্ছে তোর শহর, শহর থেকে তোর নিচে নিচে ধীরে 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 তোর শহরকে তোর ইয়ে করে তোর কৃষি জমির দিকে যাওয়া, আবার তোর নিচ থেকে তোর মানে তোর গ্রাম্য এলাকা থেকে তোর শহরের দিকে তোর ফিরে আসে, এইগুলো ব্যাপার। দেখ এটা দেখ, এইচডিজি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে 100% কোশ্চেন দেখতে পাবি, একটাই কোশ্চেন থাকবে, ঠিক আছে। তা আমি বলে রাখি, বাকিটা তা আমি পড়ে রাখি। ভারত সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, সুস্থায়ী উন্নয়ন হচ্ছে তোর কি এমন এক ধরনের উন্নয়ন যেটা হবে তোর কি, যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমানে আমি কি করব, কোনো কিছু কাজে ব্যবহার করব ভূমিরূপকে, বা কোনো সম্পদকে ব্যবহার, ভূমিরূপ কেন বলছি, এখন সম্পদকে ব্যবহার করব, মানে সম্পদকে আমি এমন ভাবে ব্যবহার করবো নি যে এখনই সেই সম্পদটা শেষ হয়ে যাবে আর ভবিষ্যৎ প্রজন্ম সেই সম্পদটা পাবে না। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কথাকে মাথায় রেখে যে পরিমাণে আমি সম্পদটাকে ব্যবহার করব, তাকে বলা হবে তোর কি ভারতের যাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা এসডিজি, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা কোথায় হয়েছিল তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ কোথায় হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কোথায় প্রথম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, ব্রাজিলে, ঠিক আছে, রিও ডি জেনিরো শহরে, তাই তো, রিওতে মনে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। একটু দেখবি ভারতের এটা নিয়ে আসছিল 2030 সালের মধ্যে, দেখবি কোথায় হয়, 2030 সালের মধ্যে যে কোনো দেশকে, যে কোনো দেশের এই 17টা গোলকে তো কি করতে হবে বলতে অ্যাচিভ করতে হবে, কতগুলো গোলকে অ্যাচিভ করতে হবে, 17টা। এই 17টা গোল দেওয়া আছে, এই 17টা গোলকে মানে 17টা লক্ষ্য দেওয়া আছে, যে কোনো দেশে 17টা লক্ষ্য দেওয়া আছে, 17টা লক্ষ্যকে তোর কি করতে হবে বলতে টার্গেটকে পূরণ করতে হবে, ঠিক আছে। কোন কোন লক্ষ্য আছে, নো প্রভার্টি, 2030 সালের মধ্যে যে কোনো দেশ থেকে গরিবী হাঁটা, মানে একদম 100% যেন গরিবী ইয়ে করে যায়। ভারত লাস্ট 10 বছরে দুর্দান্ত কাজ করেছে এটার উপরে, ঠিক আছে। আগের বারে আমি পড়েছিলাম প্রায়, তুই ধরে রাখতে পারিস কত কোটি লোক, 23 কোটি না 24 কোটি, কত কোটি দেখেছিলাম, 23 কোটি লোক, তাই তো, 23 কোটি লোক গরিবী রেখার উপরে লাস্ট 10 বছরে এগিয়ে চলে এসছে, লাস্ট 10 বছর প্রথমে, কিন্তু এখন অনেক বাকি, এখন অনেক কাজ করতে হবে। জিরো হাঙ্গার, জিরো হাঙ্গার মানে কি, প্রত্যেকটা মানুষ যেন তোর কি করতে পারে বলতে খেতে পারে, তার জন্য অনেক ইনিশিয়েটিভ, তুই চেষ্টা করছ না, ইনিশিয়েটিভ নিচ্ছে, যেমন সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে, কি ইনিশিয়েটিভ নিচ্ছে, হচ্ছে তোর 2 টাকা কেজি ধরে চাল দিচ্ছে, ফ্রিতে তোর রেশন দিচ্ছে, ঠিক আছে, এটা কিছু করার নাই, এতে দুটো কারণ হয়। দেখ আমরা হয়তো এটাকে নিয়ে হয়তো আমরা সমালোচনা করছি, কিন্তু এটা কিন্তু অনেক দিকে লাভ আছে। কিরকম লাভটা আছে বল দেখিনি, 2 টাকা কেজি ধরে চালটা সরকার পাচ্ছে কোথা থেকে, কৃষকের কাছ থেকে। যে কৃষকরা হয়তো বাইরে বিক্রি করতে পারছে না, তারা সরকারি সহজে কোথায় বিক্রি করে দিতে করছে, সরকারকে গিয়ে বিক্রি করে দিচ্ছে, তো সরকার কিনে নিচ্ছে সেই টাকাটা, হয়ে গেল। এবার মানে সরি, সেই কিছু চালটা কিনে নিচ্ছে বা শস্যটা কিনে নিচ্ছে, সেটাকে কম টাকায় 1 টাকা বা 2 টাকায় কি করলো গরিব বা কারা কিনছে, বেশিরভাগ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, যারা হয়তো
সেই বড় বড় চাল খাওয়ার বা এই সময় কারোর মতো ইচ্ছা নাই, ওই চালটা যখন পাচ্ছে সে তো বিয়ে করছে। তারা তো বিক্রি হয়েছে কথাবার্তা, তার ভারতের লোককে তুই যা বলবি যেখান থেকে হোক সে কিছু একটা বার করে দেবে, ঠিক আছে? তুই যতই তাদের জন্য ভালো কাজ করতে যা, তুই কিছুতে সে ভালো কাজটা সে নেবে না। কিন্তু জিরো হাঙ্গারের পরিমাণ যাতে কমানো হয়, ঠিক আছে? এটাই সবচেয়ে বড় কথা। আরো ইনিশিয়েটিভ কোথায় নিয়েছে, তো স্কুলে হচ্ছে যে খিচুড়ি স্কুল বা এই সমস্ত কিছু, ঠিক আছে? গুড হেলথ এবং হচ্ছে ওয়েলবিং, হেলথের পরিমাণকে তোর হচ্ছে ঠিকঠাক করে বাড়ানো। এটা এখনো অনেক, ভারতে অনেক কাজ করতে হবে। গুড হেলথ এবং ওয়েলবিং, এটা এখন অনেক কাজ করতে হবে। ভারতের হেলথ ব্যবস্থা উন্নত, বাট আমি মনে করি বিশ্বের সবচেয়ে বেশি উন্নত ভারতের হেলথ ব্যবস্থা, কিন্তু তাতেও এখনো অনেক আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এখন অনেক জায়গায় যেতে হবে। কি করবি অলদিন, এখানে যদি এত পরিমাণে গরিব মানুষ থেকে কোথা থেকে দিতে পারবি? কোয়ালিটি এডুকেশন, এইটা সব থেকে বেশি পরিমাণে দরকার। এইটা এখনো অনেক পিছিয়ে আমাদের দেশ এই জায়গাতে অনেক পিছিয়ে। কোয়ালিটি অফ এডুকেশনে ভারত অনেক পিছিয়ে, হিউজ হারে পিছিয়ে আছে। কোয়ালিটি অফ এডুকেশন দেওয়ার জন্য এখন ভারতে বর্তমানে নিয়ে আসা হয়েছে তোর কি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2020 নিয়ে আসা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আসে। এই যে এনইপির কারণে তোদের সেমিস্টার সিস্টেম এসেছে, এনইপির কারণে তোর এই সমস্ত কিছু এসেছে। এনইপি কারণ হচ্ছে এনইপি এক ধরনের নিয়ে আসা হয়েছে, স্কুলে আরেক ধরনের চলছে, ঠিক আছে? নিয়ে আসা হয়েছে এক ধরনের জন্য, স্কুলে অন্য কাজ চলে যাচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে তোর কি এনইপি 2020। তার মানে এডুকেশন আছে কিন্তু এডুকেশন কোয়ালিটি নেই। একদমই না। এডুকেশন আমি মনে করি ভারতবর্ষের সব থেকে ওয়ার্স্ট কোয়ালিটি অফ এডুকেশন, সব থেকে খারাপ এডুকেশন কোয়ালিটি আছে আমাদের ভারতের মধ্যে, ঠিক আছে? সব থেকে খারাপ মানে পাকিস্তানের থেকে খারাপ নয় সেটা আমি, ঠিক আছে? মানে খারাপ মানে কোন কনটেক্সটে বলতে কি আমি আরো বলে দিচ্ছি, খারাপ মানে আমি বলতে যাচ্ছি সরকারি স্কুলের কনটেক্সটে। যে কোনো সরকারি স্কুল, একমাত্র আমি যদি বলি কেন্দ্রীয় বিদ্যালয়কে আমি যদি বাদ দিই, সেন্ট্রাল স্কুলকে কিছু যদি বাদ দিই আমি, তাও সেখানে একটু ইনিশিয়েটিভ নেওয়া হয় টিচারদের, যেহেতু সেগুলো ট্রান্সফারেবল জব, ঠিক আছে? বেশি করে টিচার গুলা সবচেয়ে বেশি বদমাস, সবার টিচার স্টুডেন্ট দুজনেই বদমাস, কথা বাদ দে, ঠিক আছে? শুধু টিচারকে বদমাস বললে হবে, ঠিক আছে? টিচার স্টুডেন্ট দুজনেই বদমাস। এখানে তোর এনইপিতে 2020-তে যে পরিমাণে তোর অবজেক্ট গুলো দেওয়া হয়েছে, তাতে তোর এটা যদি ঠিকঠাক করে দিই, মানে ইমপ্লিমেন্টেশন করা হয়, আজকে 10 বছর বা 20 বছরের মধ্যে ভারতকে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর জিনিসপত্র এনইপির মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু কি করবে, তাদের এসে তুই কি করে, তুই একটা বলেই দেওয়া হয়েছে কখনোই তোর ব্ল্যাকবোর্ড আর ইউজ করা যাবে না, ব্ল্যাকবোর্ড ইউজ করা টোটালি বারণ। এখন স্কুল থেকে এখন স্কুলে দেখবি এনইপি নিয়ে এসে গেছে, এনইপি কে ইমপ্লিমেন্টেশন করে দেওয়া হয়েছে। একটা স্কুল এখনো স্মার্ট, মানে সালুন হাই স্কুল একটা জায়গায় লাগানো হয়েছে না, প্রত্যেকটা ক্লাসরুমে তো স্মার্ট ক্লাসরুম, স্মার্ট বোর্ড, এই সমস্ত কিছু থাকতেই হবে। টিচার পিপিটি, কে কোন টিচার বসে বসে পিপিটি তৈরি করো? তো 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে জানেই নি, অতএব বুড়া হয়ে গেছে, ওরা জানি না শুধু ইনিশিয়েট করা পিপিটি তৈরি করতে পারবেন, তার কি করে তৈরি করে, মানে এই সমস্ত যেগুলো তো কখনোই সরকারি স্কুলে তো কাজে দেবে না। সবসময় এই জায়গার জন্য এখন হু হু করে বেড়ে উঠছে দেখ বিভিন্ন জায়গার মধ্যে স্কুলে তুই না কাজ করলে, না ঠিকঠাক কাজ করলে তোর চাকরিটি চলে যাবে, ঠিক আছে? তোকে সেই চাকরির মধ্যে তোকে থাকতে হবে, সেই জন্য তোর সেই এডুকেশন দেওয়ার জন্য, ওই জন্য বেসরকারি স্কুল যেগুলো, সেইখানে তোর এডুকেশনটা মোটামুটি তাও ঠিকঠাক হয়। কিন্তু সেখানেও নেগেটিভ পয়েন্ট কি, হিউজ খরচা। তুই একটা সাধারণ ঘরের ছেলে মেয়েকে তুই কখনোই একটা সাধারণ ক্লাস 1, 2, 3-তে পড়াবি, তুই তাকে সেখানে ভর্তি করবি, 40,000 50,000 টাকা পার মান্থ যদি তার পিছনে যদি খরচা হয়ে যায়, তুই তাকে কোথায় তুই পড়াবি? তুই ক্লাস 5-এ তুই একটা ভালো স্কুলে পড়া, দিল্লি পাবলিক স্কুল, ডিপিএস দেখছেন, দিল্লি পাবলিক স্কুলে ক্লাস 3 থেকে ক্লাস 4-এ ভর্তি করেছে দিল্লিতে 1.5 লক্ষ টাকা শুধু ভর্তি করতে, ঠিক আছে? পার মান্থলি তাকে বেতন দিতে হবে 80,000 82,000 টাকা করে। দিল্লি পাবলিক স্কুল ভারতবর্ষের নাম্বার 1 পাবলিক স্কুল, ঠিক আছে? দিল্লি ডিপিএস দিল্লি পাবলিক স্কুলে এর মধ্যে কত টাকা পাবে কোথায়? 40,000। তুই প্রথমে 1.5 লাখ টাকা দিয়ে তুই ভর্তি করলি, ফার্স্ট ভর্তি 1, 2 করে তার 11, 12 এতটা বেশি পরিমাণে তার আছে। তুই 1.5 লাখ টাকা দিয়ে তুই তাকে ভর্তি করলি, 1.5 লাখ না 2 লাখ টাকা দিয়ে, তার উপরে তুই পার মান্থলি এবার তোকে দিতে হবে 40,000 50,000 না 80,000 করে। এবার তুই ভাব তুই কত টাকা পাবি? এগুলো তো নয় এই চুটুর মুটুর গড়ে উঠছে বলে এগুলো মনে হচ্ছে 4,000 5,000। এগুলোর মধ্যে যেগুলো তোর নাম বেশি, তুই বিয়েতে যা, খড়গপুরে ডন বস্কোতে যা, 1.5 বছর 2 বছর আগের থেকে তোর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে? তোর ইন্টারভিউ হবে, তোর বাপ মার ইন্টারভিউ হবে, দুটা ইন্টারভিউ হওয়ার পরে তোর ছানাকে ভর্তি দেবে। ওরাও একে ভর্তি দেবে না, অনেক ইয়ে করবে। না কেন নিবে ভাই? ওরা এমন চাইবে যে ভালো ছেলে মেয়ে আমার কাছে ভর্তি হয়। ভালো ছেলে মেয়ে ভর্তি হওয়া মানে কি, মেরিটিয়াস স্টুডেন্ট থাকবে,
আমি যাই কাজে লাগাতে পারবো, সেটা বিক্রি করে আমি কি করবো, দেখাবো যে দেখ আমার এখানে রেজাল্ট ভালো হয়েছে। রেজাল্ট ভালো হয়েছে মানে কি, আমি এখানে বেশি স্কুল, অত সবাই ছুটে যাবে সেখানে ইয়ে করার জন্য। প্লাস এখন ঢঙেও চলে এসছে শহরের দিকে, যেমন শুরু করে ডন বস্কোতে পড়ায়, এতে পড়ায়, ওতে পড়ায়, এবার লে তারা ইয়ে করছে, দে টাকা দে। ঠিক আছে, এইটা অনেক, এটা এখন অনেক উন্নতিগত অনেক কাজ করতে হবে এর জন্য। এই জন্য কি পরিমাণে কাজ করতে হবে কেউ জানেনি। জেন্ডার ইকুইটি কিছুটা এসছে, কিন্তু এখন অনেকটা আশা করি। জেন্ডার ইকুইলিটি মানে কি, পুরুষ এবং মহিলাকে সমান সবাইকে সুযোগ দেওয়া। ঠিক আছে, ক্লিনলিনেস এবং স্যানিটেশন, ক্লিন ওয়াটার মানে কি সবাই যাতে সঠিক পরিচ্ছন্নতা জল পায়। ভারতবর্ষে এটাকে একদম ডিগ্রেডেশনে যাচ্ছে, গোটা সমস্ত জায়গাতে তো জল দূষণের পরিমাণ বেশি হচ্ছে। এবং স্যানিটেশন হচ্ছে বাথরুম টাথরুম, হ্যাঁ এখন এটার পরিমাণ একটু বেশি করেছে। যেখানে তো ভারতে প্রায় ছিল 23%, 23% যেখানে টয়লেট ছিল গোটা দেশে, সেখান থেকে এখন 99% টয়লেট চলে গেছে। এখন এইটার উপরে একটু কাজ হয়েছে। অ্যাফোর্ডেবল এবং ক্লিন এনার্জি কাজ হচ্ছে এটার উপরে। ক্লিন এনার্জি মানে কি, সব জায়গায় বলা হচ্ছে যে তুমি সোলার লাগাও। ঠিক আছে, ঘরে সোলার লাগাও। যত পরিমাণে সোলার লাগাবি তার 70 না 80% টাকা সরকারকে তোর খরচা হবে। তুই সরকারের ওয়েবসাইটে আপলোড করলে 70-80% টাকা তোকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ডিক্লাইন ইকোনমিক গ্রোথ, এটাও কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু আরো উন্নতির পথে। অটোমেটিক্যালি আমাদের ভারতের জিডিপি কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। হাউজিং ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারের পরিমাণ বেশি। অসম্ভব কাজ হয়েছে দেশের মধ্যে, অসম্ভব বড় বড় রাস্তা, বড় বড় সুন্দর রাস্তা, মানে দেখলে মনে হবে যেন আমি দেশে নাই বিদেশে কোনো একটা জায়গার মধ্যে আছি। এই দেশেই কাজ হয়েছে লাস্ট 10 বছরের মধ্যে। ইকোনমিক মানে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর, এই নিয়ে কোনো রকম কোনো কথা হবে না। অন্তত কেন্দ্র সরকার যদি এডুকেশনে সবচেয়ে যদি ফেল যদি করে থাকে, আমি বলবো এতে সবচেয়ে বেশি 1 নাম্বার, মানে নাম্বার 1-এ আছে এতগুলোর মধ্যে। ঠিক আছে, এডুকেশনে অনেক 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 পিছিয়ে আছে। ঠিক আছে, এডুকেশন আমি বলবো এখন অনেক পিছিয়ে আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক, এডুকেশনের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। রিডিউস ইনইকুয়ালিটিস, মানে কি, অসমতাকে রোধ করা কাস্টের ভিত্তিতে। ঠিক আছে, তারপরে আবার তোর কি ছেলে মেয়ের ভিত্তিতে, প্রত্যেকের মধ্যে তোর কি হবে বলছিনি, যাতে সবাই সমানভাবে হয়, সেই ইনইকুয়ালিটিটাকে রোধ করে। কিন্তু তাও এখন অনেকটা আছে, অনেকটা সাস্টেনেবল সিটি অ্যান্ড কমিউনিটিস। এদিকে দেখ, সাস্টেনেবল সিটি মানে কি, আচ্ছা এটা আমি এখানেও দিয়েছি না, দিই বড় করে, ও আচ্ছা এখানে সুন্দর করে দিয়েছি না, ভুলে গেছিলাম। সাস্টেনেবল সিটি কত নম্বর গেছিলাম বলতো, ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ইনইকুয়ালিটিস। এই যে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, সাস্টেনেবল সিটি মানে কি, সুস্থ শহরকে তৈরি করা। আমরা একটা শহর তৈরি করবো যে শহরের মধ্যে দূষণের পরিমাণ হবে কম, এর পরিমাণ কম হবে, কিন্তু বেকার, আমি তোকে বলে দিলাম তুই যতই তৈরি কর না কেন, দূষণের পরিমাণও বেশি হবে। যতদিন তোর ভারতবর্ষের মধ্যে এত বেশি পরিমাণে লোক থাকবে, তুই কখনোই ক্লিন সিটি পাবি না। ক্লিন সিটি একেবারেই পাওয়া গেছিল ভারতে করোনার সময়, যখন লকডাউনে লোক যখন ঘরে ছিল। ঠিক আছে, তখনই একমাত্র দেখে বোঝা গেল যে হ্যাঁ বাবু, আমাদের কলকাতা শহরটাও কত সুন্দর। হাওড়া স্টেশন থেকে বেরিয়েও বুঝা গেল, বাবা রে এত সুন্দর দেখতে। যখনই লকডাউন শেষ, ফলওয়ালা এসে বসে গেল, এওয়ালা এসে বসে গেল, এই বিক্রি করছে সেই বিক্রি করছে, করে করে তিরপল ফিরপল টানিয়ে একদম 12টা বাজিয়ে দিবে শহরটারও, সবটাকে শেষ করে দেবে। সুন্দর শহরটার 12টা বাজিয়ে দিবে, এটা চলবে কিছুতে আটকা দেবে না। এটা তখনই শেষ হবে যখন তোর জনসংখ্যার পরিমাণ একবারে তুই কমিয়ে দিবি। ঠিক আছে, রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন মানে হচ্ছে তোর কি, যে প্রোডাকশনটাকে তুই প্রোডিউসটাকে উৎপাদন করবি, সেটা কত পরিমাণে তুই কনজামশন করছিস, বিচার কত পরিমাণে নষ্ট করছিস, এটার উপরে। ক্লাইমেটিক অ্যাকশন, যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা এই হচ্ছে, তার উপরে তুই কি অ্যাকশন নিচ্ছিস। এটা লাইফ বিলো ওয়াটার, মানে জলের তলায় যে প্রাণ আছে তাদের যে সঠিকভাবে তারা যেন থাকতে পারে, সেটা তুই জল দূষণ করে দিচ্ছিস, তারা যদি মারা যায়, এগুলোর উপরে দেখতে হবে। লাইফ অন ল্যান্ড মানে যে দেশের উপর, ভূমির উপরে যে লাইফ গুলো আছে, বনভূমি টনভূমি, এগুলোর উপর ডিপেন্ড করবে। পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন। পিস জাস্টিস মানে কি, মানে যুদ্ধ দাঙ্গা বিদ্রোহ এগুলো যাতে না হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং স্ট্রং ইনস্টিটিউশন মানে হচ্ছে তোর কি, স্ট্রং ইনস্টিটিউশন মানে যে সরকারি যে ইনস্টিটিউশন গুলো থাকবে, সেগুলো যতটা পরিমাণে স্ট্রং হবে। হ্যাঁ, তুই কোথায় গেল। এবং তোর কি আছে বলদিনি, পার্টনারশিপ ফর দ্য গোল। পার্টনারশিপ ফর দ্য গোল মানে কি, কেন্দ্র রাজ্য সবাই মিলে ওই 17টা গোল, বা যে কোনো দেশ সবাই মিলে প্রত্যেকটা দেশকে তোর কি করবে, উন্নতি করার চেষ্টা করবে। এই 17টা গোল আছে, এই 17টা গোলকে আমি কি করবো, অ্যাচিভ করতে হবে কত সালের মধ্যে, 2030 সালের মধ্যে। ঠিক আছে, গোটা বিশ্বের জন্য, ভারতের জন্য 17টা গোল দেওয়া হয়েছে। ভারত এবার কোন কোন গোলকে, সুস্থ উন্নয়নের বৈশিষ্ট্য, এগুলাই বললাম এতক্ষণ, এটাই বলা হয়ে গেল। পরিবেশ এবং অর্থনীতির মধ্যে সম্মান, প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার। ঠিক আছে, যেটা এইমাত্র বললাম, সঠিক করে ব্যবহার করতে হবে। দারিদ্র দূরীকরণ, সমাজের অন্তর্ভুক্তিকরণ, নবায়নের শক্তি ব্যবহার, বা নবায়ন শক্তি মানে কি, তোর পুনর্যোগ্য যে
পুনর্য শক্তিগুলো ব্যবহার করা হবে। কৃষি ক্ষেত্রের মধ্যে পরিবেশ বান্ধব চর্চা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নীতি গ্রহণ, ঠিক আছে, এইগুলাই 17টাই আছে। আচ্ছা চলে গেল, যাইনি কোথায় আছে। ভারতের সুস্থায়ন উন্নয়নের লক্ষ্য খুব ইম্পর্টেন্ট, এইটা পড়বেই পরীক্ষার মধ্যে, গ্যারেন্টি থাক, ঠিক আছে, দেখতে থাক, এটা শুধু যে লিখে দিবি তারপরে দাগ নাম্বারটা দেখবি কোথায় আছে। ভারতের সুস্থায়ন উন্নয়নের লক্ষ্য 17টা লক্ষ্যের মধ্যে এত বড় করে লক্ষ্যটা লিখতে পারবি না। আমি 8টার উপরে তোকে কি করেছি বলতে 17টা লক্ষ্যকে নিয়ে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। প্রথমত দারিদ্র দূরীকরণ এবং ক্ষুধামুক্ত ভারত গঠন, অবশ্যই গোটা ভারতবর্ষের মধ্যে কি করতে হবে, দারিদ্র দূরীকরণ করতে হবে। এবং ক্ষুধামুক্ত মানে কি, যাতে দেশের লোক সে কি করতে পারে, না খেতে পেয়ে, মানে সবাই যেন খেতে পায়, মিনিমাম যেন একটা অন্তত খাবার, একবেলা অন্তত মিনিমাম যেন ঠিকঠাক করে সে খেতে পারবে, তার উপরে ডিপেন্ড করবে, এটা ক্ষুধামুক্ত একটা দেশ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত স্বাস্থ্য এবং শিক্ষা, এই দেখ দুটোকে এক করে দিয়েছি, বিভিন্ন জায়গায় দুটোকে একটা করে নিয়েছি। স্বাস্থ্যকে উন্নত করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে কি করতে হবে, উন্নত করতে হবে। এই শিক্ষা ব্যবস্থার জন্য এনইপি 2020 এসব নিয়ে আসে, স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেশি পরিমাণে তো এইমস, ঠিক আছে, এগুলো হচ্ছে। তৃতীয়ত লিঙ্গ সমতা এবং সামাজিক বৈষম্য হ্রাস। লিঙ্গ সমতা মানে কি, মেয়ে এবং ছেলে এদেরকে তো ঠিক আছে সমানভাবে দেখা, এবং সামাজিক বৈষম্য, সমাজের মধ্যে যে বৈষম্য সেটাকে হচ্ছে হ্রাস করতে হবে। সব একই, পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার, ইনফ্রাস্ট্রাকচারকে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করতে হবে, এবং আধুনিক যে প্রযুক্তি, যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিটাকে ব্যবহার করতে হবে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য। নবনয়ন শক্তি ব্যবহার বিস্তার, ওই যে বললাম ঘরে 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 তো কি করা হচ্ছে এখন, সোলার প্ল্যান্ট বসানো হচ্ছে, যাতে সোলারের সেই শক্তি ব্যবহার করা হয়। পরিবেশ সংরক্ষণ, পরিবেশকে সংরক্ষণ কর এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে। আর এক্সপ্লেন করতে পারবো এটা। টেকসই নগরায়ণ উন্নয়ন এবং গ্রামীণ উন্নয়ন, নগরকে তো উন্নয়ন করতেই হবে, নগরের উন্নয়নের সঙ্গে সঙ্গে সেই নগর যে গ্রাম আছে সেই গ্রামেরও তো কি করতে হবে বলছিনি, উন্নয়ন করতে হবে। বৈশ্বিক অংশীদারিত্ব এবং সুপরিচালনা, বৈশ্বিক অংশীদারিত্ব মানে কি, গোটা বিশ্বের মধ্যে তুই কতটা বেশি করে তুই ইনিশিয়েটিভ নিচ্ছিস, তার কতটা উন্নতি করতে, তুই উন্নতি হলে গোটা বিশ্ব উন্নতি হবে। তাই বৈশ্বিক অংশীদারিত্ব এবং সুপরিচালনা, ঠিকঠাক করে গুড গভর্নমেন্স দিতে হবে, যাতে সরকার যাতে ভালো থাকে। সরকার যদি স্ট্রং না হয়, তুই জেনে রাখবি কোনো এলাকা তুই যতই গোল দিয়ে দেয় না কেন কখনোই স্ট্রং হবে না। সেই দেশ তখনই স্ট্রং, বা আমাদের তখনই স্ট্রং থাকবে যখন সেই জায়গার মধ্যে সরকার স্ট্রং হবে। তুই হাজার ইয়ে কর, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মতন জায়গা, ওকে তুই বুঝি বাজিয়ে লোককে তুই পারবি না, মানে ঠাকুরা টাইপের লোক থাকে, ঠিক আছে, ওখানে তুই কিছুতে তুই লোককে বুঝাতে পারবি না বাবা বাছা করে, যে যে তুই শুধরে যা এই করতে যা, তার জন্য ওখানে তো যোগী আদিত্যনাথকেই দরকার, যে তো যাবে তুই না কথা শুনবি তোকে মেরে দেওয়া হবে, সহজ ব্যাপার, এনকাউন্টার করে ফেলে দেওয়া হবে, ঠিক আছে। তুই বেশি এনকাউন্টারের মতন পরিস্থিতি নয়, তুই বিরাট কিছু করিস নি, তোকে এসে তোর ঘরটা ভেঙে দেওয়া হবে, তোর ঘরে বুড়া বাবা মা থাকুক বা কি থাকুক, ওসব দেখবে নি, ঘরটি এসে বুলডোজার দিয়ে ভেঙে দিবে, ঠিক আছে। হলো এরকম জিনিসপত্র করা হবে, তোর একটা পাকে বিয়েতে নিয়ে যাওয়া হবে, থানায় নিয়ে গেলে হলো, একটা পাকে ভেঙে দিয়ে বাইরে বের করে দেওয়া হবে, যা মরবি যা, ভাঙা পালে সারা জীবন ঘুরবি যা, ঠিক আছে, করবে, কিছু করার নাই। তোর সরকার যতক্ষণ উন্নতি ঠিকঠাক না হচ্ছে কিছু করা যাবে, চলে যাও, ঠিক আছে। ভারতের সুস্থায়ন উন্নয়নের লক্ষ্য এতগুলো কমপ্লিট হলো, আশা করি আর কিছু নেই, কি আছে আর কিছু নেই। এটা হলো তোর কি সেকেন্ড ইউনিটের